হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডব্লিউবি এক্সাম পোর্টাল। দেখো, বায়োলজিক্যাল ক্লাসিফিকেশান মানে মোনেরা, প্রোটিস্টা এবং ইত্যাদি যে 5 রকমের কিংডম আছে সেইটার ওপর বেস করে কিন্তু এনসিইআরটিতে একটা চ্যাপ্টার আছে এবং এই চ্যাপ্টার থেকে রেল আগের বছরের প্রশ্ন দিয়েছে, এবছরও দেবে। তো বায়োলজিক্যাল ক্লাসিফিকেশান কী? দেখো, আমাদের চারপাশে প্রচুর জিনিস ছড়িয়ে ছিটিয়ে থাকে, মানে বেসিক্যালি যারা জীবন্ত, আমরা জড়বস্তুর কথা বলছি না, যেহেতু বায়োলজিক্যাল শব্দটা আছে, অর্থাৎ জীবজগৎ প্রচুর পরিমাণে ছড়িয়ে ছিটিয়ে আছে। তো এদেরকে একটা ক্যাটাগরাইজ করা, একটা শ্রেণীতে, নির্দিষ্ট শ্রেণীতে নিয়ে আসা, এটাকে আমরা বলি বায়োলজিক্যাল ক্লাসিফিকেশান। এখন দেখো, আমরা যদি একটু আমাদের সায়েন্সের নলেজকে ফলাই, তাহলে আমরা দেখব যে আমাদের চারপাশে এমন অনেক জিনিস আছে যেগুলো এককোষী, আবার অনেক জিনিস আছে যেগুলো বহুকোষী, অনেক জিনিস আছে যেগুলো নিজেরাই নিজের খাদ্য তৈরি করতে পারে, যেমন উদ্ভিদ। আর আমরা যারা সেই খাদ্যের ওপর বেঁচে থাকি, অর্থাৎ পরভোজী, অর্থাৎ হেটেরোট্রফিক। তো এরকম প্রচুর জিনিস আছে যারা জাস্ট মৃত জীবীর ওপর কিন্তু, মানে মৃত দেহের ওপর কিন্তু জন্মায়, যেমন ছত্রাক। অর্থাৎ ডিফারেন্ট টাইপের জিনিস আমরা দেখতে পাই। তো অ্যারিস্টটলও, দেখো অ্যারিস্টটল হচ্ছেন অনেক পুরনো মানুষ, তখন সায়েন্স অত উন্নত হয়নি, ঠিক আছে? তো সেই প্রাচীনকালে উনি ওনার চারপাশে যতটা নলেজ ছিল এবং ওনার যে প্রখর যে নলেজ, সেই দিয়ে তিনি একটা ডিভিশন করেছিলেন। তো প্রথমে উনি প্রাণী রাজ্যকে দুটো ধরনের পার্টে ভাগ করে দেন, ঠিক আছে? দুটো পার্টে উনি কী করেন, ভাগ করে দেন, ঠিক আছে? দেখে নাও। একটা হচ্ছে যাদের দুটো পার্টে ভাগ করেছিলেন, দেখতে পাচ্ছ, এই দুটো পার্টে উনি কী করেন, উনি প্রাণী রাজ্যকে ভাগ করে দেন, ঠিক আছে? এবার এই ডিভিশনটাকে অন্যভাবেও হয়, তো বেসিক্যালি এনসিইআরটিতে এই ডিভিশনটাই আছে, ঠিক আছে? এটাকে অন্যভাবেও করা যায়। তো যাই হোক, এই যে ডিভিশন আছে, দুটো পার্টে উনি ভাগ করে দেন, ইনি হচ্ছেন অ্যারিস্টটল, ঠিক আছে? অ্যারিস্টটল, এইটা তোমরা কিন্তু তোমাদের ছোটোবেলায় হিস্ট্রি বইতেও এনার এই ছবিটা কিন্তু পেতে পারো, ঠিক আছে? তো উনি যাদের রক্ত লাল, ঠিক আছে, লাল রক্ত যাদের, আর যাদের রক্ত লাল নয়, ঠিক আছে, লাল রক্ত নয়, এই দুটো পার্টে উনি ভাগ করে দেন, ঠিক আছে? ওকে, রক্ত লাল আর লাল রক্ত নয়, এই দুটো পার্টে কী করেন, উনি কিন্তু ভাগ করে দেন, প্রাণীদের করেন। আর উদ্ভিদদের ক্ষেত্রে উনি কী করেন, উদ্ভিদদের ক্ষেত্রে উনি কী করেন, তিনটে পার্টে উনি ভাগ করে দেন, ঠিক আছে? দেখো, যারা দেখতে বড়, আমরা জানি কিছু গাছ হয় যারা দেখতে বেশ বড় হয়, ঠিক আছে, বড় বড় হয়, তাদেরকে উনি ট্রি বলে, আমরা জানি তাদেরকে ট্রি বলে বেসিক্যালি, ঠিক আছে? তো গাছ ইংরেজি তো ট্রি হয়, তাদেরকে ট্রি উনি বলেন। আর যাদের ততটা উচ্চতা অবধি ওঠার ক্ষমতা নেই, ঠিক আছে, ততটা উচ্চতা অবধি ওঠার কী নেই, ক্ষমতা নেই, অথচ তাদের কাণ্ড কিন্তু শক্ত, এরকম ধরনের যে গাছ, যারা এদের উচ্চতায় পৌঁছায় না অথচ তাদের কাণ্ড বেশ শক্ত, এরকম ধরনের গাছকে উনি বলেন হচ্ছেন শ্রাব, SHRUB, ঠিক আছে, শ্রাব বলেন, ঠিক আছে? আর এক প্রজাতির যারা এদের মতো উঁচুতে উঠতে পারে না, ঠিক আছে, এদের মতো উঁচুতে উঠতে পারে না এবং দেখতে অনেকটা শাকসবজির মতো হয়, তাদেরকে উনি বলেন হার্ব, HERB। তো এই তিনটে পার্টে উনি বেসিক্যালি কী করেছিলেন, উনি কিন্তু ভাগ করে দিয়েছিলেন, ট্রি, শ্রাব অ্যান্ড হার্ব, ঠিক আছে? এদের বাংলাগুলো একটু দেখে নেব। ট্রি মানে হচ্ছে তোমাদের বৃক্ষ, ঠিক আছে, এটা মানে হচ্ছে গুল্ম, ওকে, এটা হচ্ছে তোমাদের বিরুৎ, ঠিক আছে, বিরুৎ, বিরুৎ জাতীয় গাছ আমরা ছোটোবেলায় পড়েছি। তো এই তিনটে পার্টে উনি কিন্তু ভাগ করে দিয়েছিলেন, ঠিক আছে? তো এনসিইআরটিতে কী লেখা আছে একটু দেখে নেবো, যা বললাম তার উপর বেস করে দেখে নেবো। এনসিইআরটিতে কী বলা আছে, বলা আছে যে সভ্যতার উষালগ্ন থেকেই সজীব বস্তুদের শ্রেণীবিন্যাসকরণের জন্য বহু প্রচেষ্টা নেওয়া হয়েছিল। অর্থাৎ যবে থেকে সায়েন্স বলে কোনো একটা জিনিস এসছে, তবে থেকে আমরা চেষ্টা করেছি চারপাশে যা সজীব বস্তু আছে তাদেরকে একটা নির্দিষ্ট শ্রেণীতে ফেলার। তো বিজ্ঞানসম্মত কোনো মানদণ্ড ব্যবহার না করে খাদ্য, বাসস্থান এবং বস্ত্রের ওপর আমরা নিজস্ব ব্যবহারের প্রয়োজনে মানুষের সহজাত প্রবৃত্তি থেকে জীবের শ্রেণীবিন্যাস করা শুরু হয়েছিল। অর্থাৎ আমরা বায়োলজিক্যাল প্রথম দিকে আমরা এককোষী, বহুকোষী ইত্যাদি জিনিস জানতাম না, কারণ তখন টেলিস্কোপ বা আণুবীক্ষণিক যন্ত্র এই সমস্ত জিনিসগুলো কিছুই ছিল না, মানুষের কাছে ইনফ্যাক্ট আতশকাজও ছিল না, ঠিক আছে, যে কোনো সামনে পড়া কোনো জিনিসকে সে বড় করে দেখবে। পরবর্তীকালে এই সমস্ত জিনিসপত্র আবিষ্কৃত হয়েছে, আমরা কোষ পর্দা সম্পর্কে জেনেছি, কোষ প্রাচীর সম্পর্কে জেনেছি, এবং তারপর আমরা আস্তে আস্তে কী করেছি, তাদের কোষের যে গঠন সেটা জেনেছি, এবং তার উপর বেস করে আমরা বিভিন্ন ধরনের কোষ সম্পর্কেও জেনেছি।
কিন্তু যখন আদিকাল ছিল, অর্থাৎ সায়েন্সের সূচনা যখন হচ্ছে, তখন আমাদের কাছে এগুলো কিছুই ছিল না। সো তারা কেমন খায়, তাদের কেমন দেখতে, অর্থাৎ তাদের শারীরিক বাহ্যিক গঠন অনুযায়ী এবং তাদের বাহ্যিক ব্যবহার অনুযায়ী আমরা তাদেরকে শ্রেণীবিন্যাস করতে শুরু করেছিলাম। ঠিক আছে? তো অ্যারিস্টটল দেখো বলেছে তিনি ছিলেন সর্বপ্রথম বিজ্ঞানী যিনি এইটা কিন্তু প্রথম করেন। এটাই জাস্ট লাইনে লেখা রয়েছে। তিনি সরল অঙ্গ সংস্থানিক বৈশিষ্ট্যবলী ব্যবহার করে, অর্থাৎ তার অঙ্গ কেমন, সে কেমন খায় ইত্যাদির ওপর বেস করে তিনি কী করেছিলেন, উদ্ভিদকে বৃক্ষ, গুল্ম এবং বিরুৎ এই তিনটে পার্টে ভাগ করে দিয়েছিলেন। একটু আগে লিখিয়ে দিয়েছি তোমাদের। এবং প্রাণীদেরকেও তিনি দুটো গোষ্ঠীতে ভাগ করেছিলেন। একদল হলো লাল রক্তযুক্ত, আর একদল হলো লাল রক্ত বিশিষ্ট জীব নয়। ক্লিয়ার হয়েছে আশা করি? এটা এনসিইআরটিতে লেখা আছে। আচ্ছা, পরের চ্যাপ্টার পরে আসছি, পরের যে তোমাদের পার্ট রয়েছে চলো একটু আলোচনা করে নিই। দেখো, অ্যারিস্টটলের পরবর্তীকালে লিনিয়াস উনি কিন্তু এই ডিভিশনটাকে একটু বাড়িয়েছিলেন। উনি একটু ইনডেপথে গবেষণা করেছিলেন। উনি প্লান্ট এবং অ্যানিমেলিয়া নামে দুটো রাজ্যের শ্রেণীবিন্যাস করেছিলেন। ঠিক আছে? যেহেতু এনসিইআরটিতে কী দেওয়া আছে সেটা আমরা পড়ে নেবো, তার আগে ছোট্ট করে বলে দিচ্ছি। প্লান্ট এবং অ্যানিমেলিয়া এই দুটো পার্টে উনি কী করেছিলেন, উনি কিন্তু দুটো রাজ্যের বিন্যাস করেছেন। এটাকে টু কিংডম সিস্টেমও বলা হয়। কি বলা হয় এটাকে? টু কিংডম সিস্টেম বলা হয়। ঠিক আছে? এটাকে কী বলা হয়? টু কিংডম সিস্টেম বলা হয়। ওকে, তার এই যে শ্রেণীবিন্যাস, এই শ্রেণীবিন্যাসে অনেকগুলো মিস্টেক ছিল। ঠিক আছে? কী কী মিস্টেক ছিল আমরা এনসিইআরটির যে প্যারা আছে সেখানে একবার পড়ে নেবো যে কী কী মিস্টেক ছিল। তারপর যদি কিছু অসুবিধা হয় সেখানে আমরা আবার ফিরে আসবো, ব্যাখ্যা করে নেবো। চলো, তো দেখো কী কী লিনিয়াস করেছিলেন। লিনিয়াসের সময় উদ্ভিদ রাজ্য এবং প্রাণী রাজ্য সমন্বিত একটি দুই রাজ্য শ্রেণীবিন্যাস গঠিত হয়েছিল। অর্থাৎ লিনিয়াস টু কিংডম সিস্টেম চালু করেছিলেন। টু কিংডম সিস্টেম বলতে কী বোঝায়? দেখো, টু কিংডম সিস্টেম হচ্ছে সেই সিস্টেম যেখানে দুটো কিংডম আছে। কিংডম মানে হচ্ছে রাজ্য। ঠিক আছে? এবং যেগুলোতে সব উদ্ভিদ এবং সব প্রাণীদের অন্তর্ভুক্ত করা হয়েছিল। এটার মানেটা কি জাস্ট একটু বলে দিই তোমাদের। আচ্ছা, এই জায়গাটা আমি আরেকবার পড়িয়ে দিচ্ছি, হয়তো তোমাদের ভিডিওতে একটু কেটে গেছিলো, আমি আরেকবার পড়িয়ে দিই। লিনিয়াসের সময় উদ্ভিদ রাজ্য এবং প্রাণী রাজ্য সমন্বিত দুই রাজ্য শ্রেণীবিন্যাস পদ্ধতি গঠিত হয়েছিল। অর্থাৎ লিনিয়াসের সময় থেকেই কিন্তু টু কিংডম সিস্টেম চালু হয় এবং এর মধ্যে তিনি সব উদ্ভিদ এবং সব প্রাণীদের অন্তর্ভুক্ত করেছিলেন। ঠিক আছে? এবং অতি সাম্প্রতিক কাল পর্যন্ত এই পদ্ধতিকে ব্যবহার করা হয়েছিল। অর্থাৎ বহুদিন ধরে এই পদ্ধতিটা ব্যবহার হয়েছিল। ঠিক আছে? কিন্তু এতে কিছু মিস্টেক ছিল। আচ্ছা, একটু এগিয়ে নিই, তারপরে আমি আবার ওখানে ফিরে যাচ্ছি আমাদের রাইটিং ডেস্কে। সেটা হচ্ছে এই পদ্ধতিতে তিনি কী করেছিলেন, ইউক্যারিওটিক এবং প্রোক্যারিওটিক, এককোষী এবং বহুকোষী, সালোক সংশ্লেষে সক্ষম এবং সালোক সংশ্লেষে অক্ষম জীবদেরকে পৃথক করতে তিনি সমর্থ হননি। অর্থাৎ তার এই পদ্ধতিতে তিনি এদেরকে সব গুলিয়ে এক জায়গায় করে রেখে দিয়েছিলেন। ঠিক আছে? জীবদেরকে উদ্ভিদ এবং প্রাণী এই দুই ক্যাটাগরিতে শ্রেণীভুক্তকরণ এবং তা বোঝার পক্ষেও সহজ ছিল। কিন্তু একটি বিশাল সংখ্যক জনগোষ্ঠীকে এদের কোনো ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত করা যাচ্ছিল না। তাই বহুদিন ধরে ব্যবহৃত এই দুই রাজ্য শ্রেণীবিন্যাস পদ্ধতিটি যথার্থ ছিল না। এটার মানেটা কি আমি তোমাদের চলো ওখানে বলে দিচ্ছি। ব্যাপারটা যেটা হয়েছিল সেটা হচ্ছে যে লিনিয়াস প্লান্টের মধ্যে সব উদ্ভিদকে রেখেছিলেন। এটা তো প্লান্ট মানে তো উদ্ভিদ গোষ্ঠী, তো দেখা হবে। এবং অ্যানিম্যালের মধ্যে সব প্রাণীকে রেখেছিলেন। কাকে রেখেছিলেন? সব প্রাণীকে রেখেছিলেন। কিন্তু এই উদ্ভিদ বলতে উনি কী বুঝেছিলেন? উদ্ভিদ বলতে উনি বুঝেছিলেন যে যাদের কোষ প্রাচীর আছে, এইটা হচ্ছে উনি বুঝেছিলেন। উনি বুঝেছিলেন উদ্ভিদ বলতে কী বুঝেছিলেন, যাদের কোষ প্রাচীর আছে তাদেরকেই প্লান্টের মধ্যে রাখা যায়। আর যাদের কোষ প্রাচীর নেই, যাদের কী নেই, কোষ প্রাচীর নেই, ঠিক আছে, তাদেরকে উনি প্রাণীদের মধ্যে অন্তর্ভুক্ত করে দেন। ঘটনা হচ্ছে এই যে আমরা বলছি ছত্রাক, এদেরও কিন্তু কী আছে, কোষ প্রাচীর আছে। ঠিক আছে? ক্লিয়ার হলো আশা করি। এই যে আমি বলছি ব্যাকটেরিয়া, এদেরও কিন্তু কোষ প্রাচীর আছে। এই যে আমি বলছি প্রোটোজোয়া, ঠিক আছে, প্রোটোজোয়ার মধ্যে কারা কারা আছে? অ্যামিবা, ঠিক আছে, ইত্যাদি আছে। এদের কিন্তু কোষ প্রাচীর নেই। পয়েন্ট টু বি নোটেড, এদের কিন্তু কোষ প্রাচীর নেই। ঠিক আছে? তো ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে ছত্রাককে উদ্ভিদের সঙ্গে কি রাখা যায়? ব্যাকটেরিয়াকে কি উদ্ভিদের সাথে রাখা যায়? এদিকে প্রোটোজোয়াকে কি প্রাণীদের সাথে রাখা যায়? এই প্রশ্নচিহ্নগুলো ওনার
শ্রেণীবিন্যাস কিন্তু সলভ করতে পারছিল না। উনি একটা সমাধান দিলেন যে হ্যাঁ অ্যারিস্টটল যেটা পারেননি আমি সেটা করব, কিন্তু করতে গিয়ে দেখা গেল ব্যাপারটা আরও জটিল হয়ে গেল, কারণ উনি এমনভাবে শ্রেণীবিন্যাসটা করেছিলেন দেখা গেল যে সেই শ্রেণীবিন্যাসে কিছু ত্রুটি রয়ে গেছে। ভালো করে দেখো, এই যে ছত্রাক আর উদ্ভিদ এরা হচ্ছে বহুকোষী, ঠিক আছে, ছত্রাক আর উদ্ভিদ কি এরা হচ্ছে বহুকোষী, ঠিক আছে, যেখানে ব্যাকটেরিয়া কিন্তু এককোষী। তাহলে শুধুমাত্র কার কোষ প্রাচীর আছে আর কার কোষ প্রাচীর নেই, যাদের কোষ প্রাচীর আছে তারা এককোষী হোক আর বহুকোষী হোক তাদেরকে আমি একটা শ্রেণীতে ঢুকিয়ে দিতে পারি কি? এই প্রশ্নচিহ্নটা কিন্তু বিজ্ঞানীদের সামনে এসেছিল লিনিয়াসের শ্রেণীবিভাগ দেখার পরে। তেমনি দেখো, এই যে আমরা দেখতে পাচ্ছি অ্যামিবা, এই অ্যামিবা একটা এককোষী, ঠিক আছে, অ্যামিবা কি, অ্যামিবা একটা এককোষী, ওকে। আর প্রাণীরা মানে আমরা, বিড়াল, কুকুর এরা হচ্ছে বহুকোষী। তুমি কি পারবে একটা এককোষী প্রাণীর সাথে, প্রোটোজোয়াকে বলা হয় প্রাথমিক প্রাণী, ঠিক আছে, ওল্ড, প্রোটোজোয়া শব্দের অর্থ হচ্ছে প্রাচীন প্রাণী, ঠিক আছে, এদেরকে প্রাণীদের ডিসেন্ডেন্ট বলা, খুব কাছাকাছি বলা হয়। যাই হোক, যেটা তোমাদের এনসিইআরটিতে আছে, আমি শুধু তার উপর বেস করেই পড়াচ্ছি যেহেতু। তো এককোষীকে কি বহুকোষীদের সাথে রাখা যায়? শুধু আর একটা জিনিসও দেখো, ছত্রাকরা কিন্তু সালোক সংশ্লেষ করে না। কি বললাম আমি? দে আর নট ফটোসিনথেটিক, লিখে দিচ্ছি, এরা মৃতজীবী, এরা সালোক সংশ্লেষ করে না, ঠিক আছে। উদ্ভিদ, আমরা সবাই জানি উদ্ভিদ সালোক সংশ্লেষ করে, তাহলে কি করে ছত্রাকদের সঙ্গে উদ্ভিদকে রাখা যায়? রাখা যায় কি? যায় না, ঠিক আছে। তো এই জিনিসগুলো আমাদের কিন্তু মাথা খারাপ করে দিচ্ছিল। অ্যামিবা কিভাবে হাঁটে তোমরা জানো, অ্যামিবয়েড চলন দেখেছো? অ্যামিবা হচ্ছে একটা এরকম প্রাণী যারা সামনে খাবার পেলে তারা কি করে এরকম একটা পা বিস্তার করে এবং খাবারটাকে কোষের মধ্যে ঢুকিয়ে দেয়। তা আমরা কি সেরকমভাবে খাই নাকি? তারা আমাদের সঙ্গে বিশাল অমিল আছে। তাহলে কী করে এই এক জাতের প্রাণী নয় তাদেরকে আমরা একটা শ্রেণীর মধ্যে রাখবো? তো এই হচ্ছে প্রবলেম ছিল, এটাই এনসিইআরটি বলেছে। এবার দেখো এনসিইআরটি পড়বো, তোমাদের মাথা ঢুকে যাবে। চলো কী লেখা আছে এনসিইআরটিতে, দেখো যে ইউক্যারিওটিক আর প্রোক্যারিওটিক, এককোষী আর বহুকোষী, সালোক সংশ্লেষে সক্ষম আর সালোক সংশ্লেষে অক্ষম। দেখো, সালোক সংশ্লেষে সক্ষম বলতে সবুজ শৈবালকে বলা হয়েছে, যারা উদ্ভিদের মধ্যে পড়ে, শৈবাল তো উদ্ভিদের মধ্যে পড়ে। আর সালোক সংশ্লেষে অক্ষম যেমন ছত্রাককে বলা হয়েছে, একটু আগে বলেছি, ওরা মৃতজীবী। মৃতজীবী মানে কি? ওরা মৃত দেহের ওপর দেখবে যেখানে কিছু মারা যায়, পাতা হোক, গাছের অংশ হোক বা জীবদেহ হোক, তার উপরে ওরা জন্মায় দেখবে, কারণ ওরা মৃতজীবী। নেক্সট হচ্ছে এককোষী আর বহুকোষী, এদেরকে একসাথে রাখা হয়েছিল। ইউক্যারিওটিক প্রোক্যারিওটিক ব্যাপারটা বলি একটু, দেখো সেটা হচ্ছে এই যে উদ্ভিদ এরা হচ্ছে ইউক্যারিওটিক, ঠিক আছে, আর এই যে ব্যাকটেরিয়া এরা হচ্ছে প্রোক্যারিওটিক, ঠিক আছে, এরা কি প্রোক্যারিওটিক। কাদের বলে ইউক্যারিওটিক আর কাদের বলে প্রোক্যারিওটিক? ইউক্যারিওটিক হচ্ছে এমন কোষযুক্ত প্রাণী যে কোষের মধ্যে তুমি পর্দা আবৃত কোষ অঙ্গাণু পাবে। আর প্রোক্যারিওটিক হচ্ছে সেই কোষ যাতে তুমি পর্দাবৃত কোষাঙ্গাণু নেই, তাদেরকে বলা হয় প্রোক্যারিওটিক। প্রোক্যারিওটিক কাদের বলা হয়? যে এমন প্রাণী যাদের কোষের মধ্যে পর্দাবৃত কোষাঙ্গাণু নেই। আর কি না থাকে না, একটু লিখে দিই এখানে। নিউক্লিয়াস থাকে না, ঠিক আছে, নিউক্লিয়াস নেই এদের। তাহলে নিউক্লিয়াস নেই যখন, আমরা তো জানি নিউক্লিয়াস না থাকলে কোষই তৈরি হবে না। বেসিক্যালি এদের যে কোষ থাকে তাদের মধ্যে জেনেটিক মেটেরিয়াল আকারে ডিএনএকে পাওয়া যায়, কিন্তু সেটা নিউক্লিয়াসের মধ্যে আবদ্ধ থাকে না। তো এদের নিউক্লিয়াস নেই, পর্দাবৃত কোনো কোষাঙ্গাণু নেই, ঠিক আছে, এদের নিউক্লিয়াস নেই, পর্দাবৃত কোনো কোষাঙ্গাণু নেই। তো তেমন প্রাণীকে আমরা বলছি প্রোক্যারিওটিক, ঠিক আছে। আর এই উদ্ভিদ এ তো ইউক্যারিওটিক, অর্থাৎ এদের পর্দাবৃত কোষাঙ্গাণু পাওয়া যায়, ইত্যাদি ইত্যাদি ব্যাপার আছে। তো এদেরকে কি করে তুমি একসাথে রাখতে পারো? পসিবলই নয়, ঠিক আছে, পসিবলই নয়। অতএব এই গণ্ডগোলগুলো কিন্তু লিনিয়াসের সিস্টেমে ছিল, ঠিক আছে। তো দেখো তারপরে কি বলছে, দেখো এইখান থেকে পড়ো, এই যে স্থূল অঙ্গ সমস্থানিক বৈশিষ্ট্য ছাড়াও, স্থূল মানে কি ওপর ওপর বলতে কি বোঝায়? কেমন দেখতে, কি খায়, ঠিক আছে, ইত্যাদি বৈশিষ্ট্য ছাড়াও আরও কিছু চারিত্রিক বৈশিষ্ট্য আছে জীবের। কেমন? যেমন জীবের কোষের গঠন কেমন, এককোষী না বহুকোষী, কোষ প্রাচীরের প্রকৃতি কেমন, অর্থাৎ কোষ প্রাচীর কী দিয়ে তৈরি,
একটু পরে তোমার এনসিইআরটি যখন পড়বে দেখবে দুই ধরনের কোষ প্রাচীর হয়, একটা হচ্ছে সেলুলোজ জাতীয়, একটা হচ্ছে নন সেলুলোজ জাতীয়। একটাতে সেলুলোজ পাওয়া যায়, একটাতে সেলুলোজ পাওয়া যায় না। এই দুই প্রকারের কোষ প্রাচীর পাওয়া যায়, তার মানে তাদের শ্রেণীবিভাগ আলাদা হওয়া উচিত। পুষ্টি কেমন, অর্থাৎ তারা নিজেরা খাদ্য তৈরি করতে পারে, অটোট্রপিক নাকি হেটেরোট্রপিক নাকি পরভোজী, তাদের বাসস্থান কেমন, জনন পদ্ধতি কেমন, অর্থাৎ তারা কিভাবে বংশবিস্তার করে, তারা কি সেক্সুয়াল রিপ্রোডাকশান করে, যৌন জনন করে নাকি অযৌন জনন করে, নাকি প্রাচীনতম যৌন জনন করে। কনজুগেশন ইজ দ্য ওল্ডেস্ট টাইপ অফ সেক্সুয়াল রিলেশন, ঠিক আছে, সেক্সুয়াল রিপ্রোডাকশান সিস্টেম বলে দেবো। তো করে তারা কি করে, তাদের বিবর্তনগত সম্পর্ক কী, অর্থাৎ একটাকে কি একটার সঙ্গে কম্পেয়ার করে তুলনা করে তাদেরকে সেইভাবে সাজানো হয়েছিল। অর্থাৎ প্রথমে আমরা জানি মনেরা আসে, তারপর প্রোটিস্টা আসে, তারপর আমরা জানি ছত্রাক আসে, এইভাবে একটা ক্রমিকভাবে কি সাজানো হয়েছিল, সেটা লিনিয়াসের সিস্টেমে পাওয়া যাচ্ছিল না, এইটাই বলা হয়েছে এখানে, ঠিক আছে। এবার দেখো এই পার্টটাতে তেমন কিছু নেই, আমরা এর পরের পার্টে যাব। পরের পার্টে আমরা একটা চার্ট দেখতে পাবো, চার্টটা একটু পরে আসবো, আগে দেখো কি হচ্ছে। এরপর এই যে প্রবলেমগুলো আছে, এই প্রবলেমকে সলভ করার জন্য যিনি ফিগারে আসেন তিনি হচ্ছেন R.H. হোয়াইটেকার, R.H. হোয়াইটেকার, এবং তিনি যেটা দেন সেটা হচ্ছে 5 কিংডম সিস্টেম দেন। কি দেন? 5 কিংডম সিস্টেম। এই 5টা কিংডম সিস্টেম কী কী ছিল উনি মনেরাকে অন্তর্ভুক্ত করেন, প্রোটিস্টা, ছত্রাক, উদ্ভিদ রাজ্য, প্রাণী রাজ্য, অর্থাৎ মনেরা, প্রোটিস্টা, ফাঙ্গাস, প্লান্টেই, অ্যানিমেলিয়া, এই 5টা পার্টে উনি ভাগ করেছিলেন, ঠিক আছে। তা আমরা একটুখানি R.H. হোয়াইটেকার সম্পর্কে জেনে নেব প্রথমে। দেখো হোয়াইটেকার আসার আগে কিন্তু, ভালো করে বুঝবে, হোয়াইটেকার আসার আগে কিন্তু মোটামুটি এই 5টা রাজ্য সম্পর্কে বিজ্ঞানীদের মধ্যে আলোচনা শুরু হয়ে গেছিলো। এমন না যে হোয়াইটেকার ওয়াজ দ্য ফার্স্ট পারসন, কিন্তু উনি, দেখো যখনই সায়েন্সে কোনো কিছু আলোচনা হয় তখন সেটা বহু বছর ধরে হয়, এমন না যে আজকে আলোচনা হলো আর কালকে কনফার্মেশন পেয়ে যাওয়া হলো, এটা হয় না, ঠিক আছে। কিন্তু হোয়াইটেকারকে ক্রেডিট কেন দেওয়া হয়? কারণ উনি লাস্ট পিনটা মেরেছিলেন, অর্থাৎ কনফার্মেশনটা শেষ করেছিলেন উনি, যে হ্যাঁ এটাই ঠিক, এটাই রাইট, এবং এর কারণগুলো হচ্ছে এই। সেই জন্য হোয়াইটেকারকে কিন্তু 5 কিংডমের যে সোর্সটা সেটা বলা হয়, ঠিক আছে। 5 কিংডম সিস্টেমের সোর্সটা কাকে বলা হয়? হোয়াইটেকারকে বলা হয়। 5 কিংডম কী কী ছিল? এক হচ্ছে ছিল তোমাদের মনেরা, ওকে। 2 হচ্ছে ছিল, মনেরা ময়কার দেওয়া উচিত। 2 হচ্ছে তোমাদের প্রোটিস্টা, বেসিক্যালি এগুলো ইংলিশ টার্ম, ঠিক আছে। 3 হচ্ছে তোমাদের ছিল ছত্রাক, যাকে আমরা ফাঙ্গাস বলছি, ঠিক আছে, ফাঙ্গাস বা ফাঞ্জাই বা ফাঙ্গাস। নেক্সট হচ্ছে তোমাদের প্লান্টি। দেখো এনসিইআরটিতে বাংলা আছে, বাট ইংলিশটা একটু জেনে রাখা ভালো, কারণ পরীক্ষার সময় পয়লা একা দন্তা 9টা অবশ্যই দিয়ে দিলে তোমার মাথা খারাপ হয়ে যাবে, ঠিক আছে। আর নেক্সট হচ্ছে অ্যানিমেলিয়া, ঠিক আছে। দেখো এইটুকু ইংলিশ তো করতেই হবে, ইংলিশ ছাড়া তার জীবন চলবে না, ঠিক আছে। তোমরা যে জিনিসগুলো কেনো তার উপরেও তো ইনফ্যাক্ট ইংলিশেই লেখা থাকে, নাকি বয়সী দন্ত শয়কশু টপ বিস্কুট লেখা থাকে, বিস্কিটই লেখা থাকে নির্ঘাত, ঠিক আছে। সো মিনিমাল ইংলিশ ইজ ইম্পর্ট্যান্ট। রেলওয়ে গ্রুপটি পরীক্ষা দিচ্ছি বলে স্যার ইংলিশকে আমি একেবারে, যাই হোক। তো মনেরা, প্রোটিস্টা, ফাঙ্গাস, প্লান্টি, এই সমস্ত এই 5টা পার্টে উনি ভাগ করেছেন, ঠিক আছে। এর মধ্যে এই যে ফাঙ্গাস, এটাকে উনি নিয়ে আসেন। এবার দেখো তোমরা বলছো ফাঙ্গাসকে সত্যি উনি নিয়ে এসেছেন? না, অ্যাকচুয়ালি উনি নিয়ে আসেন, উনি কনফার্মেশন দিয়েছেন ইয়েস এভাবে একটা জিনিসকে তৈরি করা যায়। এর আগে অনেকেই ফাঙ্গাস সম্পর্কে আলোচনা করে দিয়েছিলেন অলরেডি, ঠিক আছে। তো ওই জন্য আমি বারবার বলছি যে ডোন্ট থিঙ্ক যে উনি প্রথম এনেছিলেন, ব্যাপারটা এরকম হয় না সায়েন্সে, ঠিক আছে। কিন্তু কোনোভাবে আমরা ধরে নিই, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, মনেরা, প্রোটিস্টা, ফাঙ্গাস, প্লান্টি, অ্যানিমেলিয়া, এই টোটাল 5টা পার্টে উনি ভাগ করেছিলেন, ঠিক আছে। এবার এই যে ভাগগুলোর কিভাবে উনি ভাগ করছেন তার একটা চার্ট এনসিইআরটিতে দেওয়া আছে। দেখো এনসিইআরটি হচ্ছে একটা পাবলিক প্রপার্টি। এনসিইআরটি এই যে ত্রিপুরা বোর্ডের বইটা বিশেষ করে আছে, এটা পাবলিক প্রপার্টি। কিন্তু মনে রাখতে হবে ত্রিপুরা বোর্ডের এই বইটা হচ্ছে আউটডেটেড, অর্থাৎ আউটডেটেড শব্দের অর্থ আপডেটেড উল্টো, মানে হচ্ছে আপডেটেড নয় এটা, ঠিক আছে। ফলে আমাদের নিউ এনসিইআরটিতে 6 কিংডম সিস্টেম অন্তর্ভুক্ত হয়ে যায়, কিন্তু এখানে 5 কিংডম সিস্টেম পর্যন্তই দেওয়া আছে। এনসিইআরটিতে, নিউ এনসিইআরটিতে ছোটো করে একটা প্যারাতে 6 কিংডম সিস্টেমটাকে ইনক্লুড করা হয়েছে, ছোট্ট করে, বড় করে নয়, ছোট্ট করে, পুটকে করে, 4-5 লাইনে। এবার রেল তো ওটা দেখে যদি 6 কিংডম সিস্টেম দেয় তখন তোমাদের মাথা খারাপ হয়ে যাবে। তো ওই জন্য আমি বলবো আপডেটেড থাকাটা ভালো। এখন কোথায় পাবে? দেখো আপডেটেড এনসিইআরটির অন্য কোনো ল্যাঙ্গুয়েজে এখনও পর্যন্ত বেরোয়নি।
হিন্দি আর ইংলিশ বাদ দিয়ে। ওটা ন্যাশনাল যে কাউন্সিল অফ এডুকেশন আছে, এনসিইআরটির যে ফুল ফর্ম আছে, সেই ন্যাশনাল কাউন্সিলের অন্তর্ভুক্ত। সেই জন্য পসিবল নয় যে দুমদারাক্কা কোনো ওয়েবসাইট ওটাকে নিয়ে বার করে দিল, ঠিক আছে? তাহলে তার ওপর মারাত্মক চার্জের খাড়া চেপে যাবে, তাকে নিয়ে কেসও হয়ে যেতে পারে। সেই জন্য তুমি ওরকমভাবে কোথাও কোনো ওয়েবসাইটে ওরকম ওর পাইরেটেড ভার্সান, যেটাকে বলা হয় চুরি করা ভার্সান, সেটা তুমি পাবে না, পসিবল নয় পাওয়া, ঠিক আছে? সেই জন্য ওটাকে নর্মালি এরমভাবে পাওয়া যায় না। আইদার তোমাকে কিনে পড়তে হবে, তাহলে তুমি একদম একটা কাজ করো, আইসিএসসি বোর্ডের বই যেখানে পাওয়া যায় সেখানে চলে যাও, কিনে নাও, ব্যাস মিটে যাবে, ঠিক আছে? আর ওটা ইংলিশ এবং হিন্দি ভার্সানেই তুমি পাবে। এবার একটা জিনিস বলি, যাই হোক, এটা একটা বেসিক আন্ডারস্ট্যান্ডিং ছিল। ওই চার্টটাকে আমরা একদম দেখে নেবো। আর কেন আমি তোমাদের এই পার্টটাকে ফ্রিতে আমি দেবই, তার কারণ হচ্ছে এটা পাবলিক প্রপার্টি, এটা আমার প্রপার্টি নয় যে আমি পেড ভার্সানে করে নতুন কিছু এখানে বলছি, ঠিক আছে? তাহলে সেটা অন্য জিনিস ছিল। চলো আলোচনা করা যাক আমাদের সেই ছকটা নিয়ে। দেখো, এই হচ্ছে সেই ছক যেটা এনসিইআরটিতে আছে। কি বলা আছে দেখো, বলা আছে যে মনেরা এরা কিন্তু প্রোক্যারিওটিক হয়। প্রোক্যারিওটিক বলতে আমি তোমাদের একটু আগে বলেছি প্রোক্যারিওটিক বলতে কী। প্রোক্যারিওটিক হচ্ছে সেই সমস্ত প্রাণী যাদের কোষের মধ্যে কোনো পর্দাবৃত কোষাঙ্গাণু পাওয়া যায় না, এবং যাদের নিউক্লিয়াস ওয়েল ডিফাইন্ড নয়, যাদের নিউক্লিয়াস নেই, তাদের যে কোষের মধ্যে ডিএনএটা ছড়ানো অবস্থায় থাকে। তো মনেরা কিন্তু একটা প্রোক্যারিওটিক, ঠিক আছে? নেক্সট দেখো, নেক্সট হচ্ছে তোমাদের প্রোটিস্টা। কোষের প্রকৃতি কেমন? ইউক্যারিওটিক। প্রোটিস্টা কিন্তু ইউক্যারিওটিক। নেক্সট হচ্ছে ছত্রাক। ছত্রাকও কিন্তু ইউক্যারিওটিক। উদ্ভিদ রাজ্য ইউক্যারিওটিক, প্রাণী রাজ্য ইউক্যারিওটিক। অর্থাৎ কি করা হয়েছিল সেটা হচ্ছে যে এই যে মনেরা হচ্ছে প্রোক্যারিওটিক, যত প্রোক্যারিওটিক আছে তাদের সবাইকে মনেরার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছিল, ঠিক আছে? তুমি দেখতে পাচ্ছ মনেরা বাদ দিয়ে বাকি এরা সব কিন্তু বাকি এরা সবাই কিন্তু ঠিক আছে? তো অলওয়েজ মাথা রাখবে, মনেরা হচ্ছে একমাত্র প্রোক্যারিওটিক, বাকি সব কিন্তু ইউক্যারিওটিক। ক্লিয়ার হয়েছে? তার মধ্যে এই যে মনেরা, এ কিন্তু এক কোষী। এই যে এখানে লেখা আছে, কোষীয় শব্দ লেখা আছে, বাট বেসিক্যালি এটা এক কোষী, ঠিক আছে? তার মানে এক কোষী প্রোক্যারিওটিক কারা? মনেরা, ঠিক আছে? এক কোষী প্রোক্যারিওটিক কারা? মনেরা। আর এক কোষী ইউক্যারিওটিক কারা? এই যে এক কোষী ইউক্যারিওটিক কারা? প্রোটিস্টা, ঠিক আছে? এরাও কিন্তু এক কোষী, এখানে লিখছি না, প্রোটিস্টারাও কিন্তু এক কোষী। মনে রাখবে, যদি বলা হয় হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ইউনিসেলুলার প্রোক্যারিওটস, লিখতে হবে তোমাদের মনেরা। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ইউনিসেলুলার ইউক্যারিওটস, লিখতে হবে তোমাদের প্রোটিস্টা, ঠিক আছে? ক্লিয়ার হয়েছে আশা করি? আচ্ছা, এবার দেখো, তোমাদের যেটা বলেছিলাম যে কোষ প্রাচীর কিন্তু নেই, আর কোষ প্রাচীর আছে আর কোষ প্রাচীর নেই। তুমি ক্লিয়ারলি দেখতে পাবে একটা জিনিস, এই যে প্রথম যে এই পর্যন্ত টোটাল এই অবধি এদের সবার কোষ প্রাচীর আছে, দেখো উপস্থিত, কিছু জীবী উপস্থিত, কিছু জীবী অনুপস্থিত থাকে এই ক্ষেত্রে, ঠিক আছে? কিন্তু প্রাণী রাজ্যে দেখো টোটালি অনুপস্থিত। তার মানে এগুলোতে এটাতে আছে, এটাতে আছে, এটাতে আছে, এটাতে আছে, এটাতে নেই। এটাতে কিছু কিছুতে থাকে, ঠিক আছে? এই জন্য আমি একটা ডট মেরে দিলাম। বাকিগুলোতে তো প্লেন আছে, এটাতে একদম নেই। অর্থাৎ প্রাণীদের ক্ষেত্রে মনে রাখবে কোষ প্রাচীর থাকেই না, জাস্ট কোষ পর্দা থাকে, ঠিক আছে? আচ্ছা, কিন্তু তোমাদের মনে করে দেখো, একটু আগে বলেছিলাম যে কোষ প্রাচীর কেমন, সেলুলোজিক নাকি নন সেলুলোজিক, তার উপর বেস করে কিন্তু এই ডিভিশনটা হয়। দেখতে পাচ্ছ, সেলুলোজ বিহীনও পাওয়া যায়, পলিস্যাকারাইড, অ্যামিনো অ্যাসিড, এই দুটো মিলে, ঠিক আছে? এই দুটো মিলে তৈরি হওয়া যে কোষপর্দা, সেটা সেলুলোজ বিহীন হয়, এর মধ্যে সেলুলোজ নেই। এদের ক্ষেত্রে কিছু জীবে সেলুলোজ পাওয়া যায়, কিছু জীবে কোষপর্দা পাওয়া যায়, মানে কোষ প্রাচীর পাওয়া যায়, ঠিক আছে? ছত্রাকের ক্ষেত্রে আমরা সেলুলোজ বিহীন পাই। যখন ছত্রাক পড়াবো তখন এনসিইআরটিতে উল্লেখ আছে কাইটিন, ঠিক আছে? এদের যে তোমাদের কোষ প্রাচীর সেটা কাইটিন নির্মিত, ঠিক আছে? আর উদ্ভিদের ক্ষেত্রে সেলুলোজ এবং হেমিসেলুলোজ দিয়ে তৈরি হয়। দেখো, সেলুলোজ হোক আর হেমিসেলুলোজ হোক, সেলুলোজ তো আছে রে বাবা, তার মানে ওটা সেলুলোজিক, আর এতে তো কোষ প্রাচীর থাকেই না, ঠিক আছে? ক্লিয়ার হয়েছে আশা করি? তো এই সেলুলোজ বিহীন কিন্তু কাইটিন দিয়ে তৈরি হয়। তুমি একটা জিনিস ভালো করে দেখো, এই মনেরারা এককোষী হলেও, প্রোক্যারিওটিক হলেও, এদের সাথে কিন্তু ছত্রাকের একটা কোষ প্রাচীরের সামঞ্জস্য দেখা যাচ্ছে। এরাও কিন্তু সেলুলোজ বিহীন হয়, এরাও কিন্তু সেলুলোজ বিহীন হয়। এই পয়েন্টগুলোকে খেয়াল করবে, বিকজ এই পয়েন্টগুলো ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? এই পয়েন্টগুলি কিন্তু ইম্পর্ট্যান্ট, ওকে? আমি বারবার বলবো, আমার যারা পেড ক্লাস দেখো তারা দয়া করে ফ্রি ক্লাসগুলোকে ফলো করবে। তার কারণ অনেক সময় কি হয়, পেড ক্লাসে ধরো কোনো পয়েন্ট আমি বাই চান্স বলতে ভুলে গেলাম, ফ্রি ক্লাসে হয়তো সেইটা আমার মুখ দিয়ে বেরোলো, ঠিক আছে? এটা অনেক সময় হয়, এটা মানুষ মাত্রই হয়। তো এটা তোমরা একবার দেখে নেবে,
ক্লিয়ার হয়েছে আশা করি। চলো তার পরেরটা চলো, সেটা হচ্ছে যে নিউক্লিয় পর্দা। ঠিক আছে, আমি তোমাদের কি বললাম যে নিউক্লিয়াসই থাকে না, প্রোক্যারিওটিক কোষে নিউক্লিয়াসই থাকে না, আর কোনো পর্দাই থাকে না। তো ডেফিনেটলি এখানে দেখতে পাচ্ছ অনুপস্থিত আছে, কিন্তু এই সব কটাতে দেখো উপস্থিত আছে। দেখো দেখো এখানে উপস্থিত 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 উপস্থিত, দেখো এই সব কটাতে দেখো উপস্থিত আছে, এটাতে অনুপস্থিত। ঠিক আছে, আর এককোষী বহুকোষী তো বলেই দিয়েছি, এরা দুটোই একমাত্র এককোষী, বাকি এরা দেখো সব বহুকোষী, এরা সব বহুকোষী। তোমরা বললো স্যার এইটাতে লেখা আছে, এইগুলোতে তো লেখা নেই। দেখো কোষ দিয়ে তৈরি হয় কলা, তো কলা থাকলে কোষ তো থাকবেই, আর কলা দিয়ে তৈরি হয় অঙ্গ, আর অঙ্গ দিয়ে তৈরি হয় অঙ্গতন্ত্র। তার মানে তোমরা দেখবে যত তোমরা উপর দিকে যাচ্ছ, প্রাণীদের কাছাকাছি আসতে, তত অঙ্গতন্ত্র দেখতে পাবে। ঠিক আছে, ছত্রাকের ক্ষেত্রে মনে রাখবে বহুকোষীয় এবং শিথিল কলা, লুজ টিস্যু দেখা যায়। ঠিক আছে, মানে কোষগুলো একসাথে থাকে কিন্তু তাদের মধ্যে কোনো কানেকশান তেমনভাবে দেখা যায় না। উদ্ভিদ ক্ষেত্রে আমরা দেখতে পাই যে কলা দেখা যায়, মানে কোষ তো আছেই, কোষ কলাও তৈরি করে, অঙ্গও তৈরি করে। পাতা, রুট, এগুলো সব অঙ্গ উদ্ভিদের। ঠিক আছে, সেগুলো সব কলা দিয়ে তৈরি, ভাজক কলা। ঠিক আছে, তোমরা পড়ো সব, কমপ্লেক্স টিস্যু, কমপ্লেক্স পার্মানেন্ট টিস্যু, ঠিক আছে, সিম্পল পার্মানেন্ট টিস্যু, জাইলেম ফ্লোয়েম, এগুলো কি, এগুলো সব কলা তো। ঠিক আছে, নেক্সট হচ্ছে কলার অঙ্গ তো আছেই, তার সঙ্গে অঙ্গতন্ত্র। অঙ্গতন্ত্র কি, যেমন ধরো দুটো অঙ্গ একসঙ্গে হয়ে কাজ করছে, যেমন আমাদের নাক আর ফুসফুস একসঙ্গে হয়ে আমাদের শ্বাসতন্ত্র তৈরি করে, যেমন আমাদের সারা দেহে রক্তের সঙ্গে সামঞ্জস্য করার জন্য আমাদের ব্লাড সিস্টেম কাজ করে, ব্লাড সিস্টেমের সঙ্গে হার্ট জড়িত, ব্রেন জড়িত, কিডনি জড়িত, লিভার জড়িত, ফুসফুসও ইনফ্যাক্ট জড়িত, কারণ যেটা ওটুযুক্ত রক্ত সেসব ফুসফুসে যায়, গিয়ে ওটুযুক্ত হয়ে আবার কী হয়, হৃৎপিণ্ডে ফিরে আসে। সো ব্লাড সিস্টেম পুরোটাই কিন্তু একটা অঙ্গতন্ত্র। ঠিক আছে, আমাদের নার্ভাস সিস্টেম, তার জন্যই তো আমরা হাত পা নাড়াতে পারছি, হাতের সঙ্গে মাথার কানেকশন কে করছে, নার্ভাস সিস্টেম করছে, অঙ্গতন্ত্র। ঠিক আছে, তো এই টোটাল দেয়ার কি এখানে আছে, অর্গান সিস্টেম এখানে আছে, কি আছে, অর্গান সিস্টেম। নেক্সট হচ্ছে পুষ্টি পদ্ধতি। স্বভোজী, দেখো মনে রাখবে এই যে মনেরা, এরা স্বভোজীও হতে পারে, এরা পরভোজীও হতে পারে। স্বভোজী দুই প্রকারের হয়, রাসায়নিকভাবে সংশ্লেষ করছে নাকি আলোর উপস্থিতিতে সংশ্লেষ করছে। স্বভোজী ক প্রকারের হয়, দুই প্রকারের হয়। পরভোজী কয় প্রকার হয়, দুই প্রকারের হয়, মৃতজীবী নাকি পরজীবী। পরজীবী বলতে কি বোঝায়, প্যারাসাইট। ঠিক আছে, আর মৃতজীবী মানে কি বোঝায়, যারা স্যাপ্রোফাইট। ঠিক আছে, আচ্ছা, প্রোটিস্টারা কিন্তু স্বভোজী এবং পরভোজী দুটোই হতে পারে। ঠিক আছে, তবে এরা কিন্তু কেমো অটোট্রপিক হয় না, এরা সালোক সংশ্লেষকারী হয়, অর্থাৎ রাসায়নিকভাবে স্বভোজী এরা নয়, এরা শুধুমাত্র সালোক সংশ্লেষকারী। ঠিক আছে, যেটা এক্সট্রা এনসিআরটি বলছে। দেখো ব্যতিক্রম সব কিছুই দেখা যায়, কিন্তু চার্ট তৈরির সময় ব্যতিক্রম দেওয়া পসিবল না, এনসিআরটিও দেয়নি। নেক্সট হচ্ছে ছত্রাক কিন্তু পরভোজী, এরা আইদার মৃতজীবী হয় অথবা পরজীবী হয়। ঠিক আছে, নেক্সট হচ্ছে উদ্ভিদ, আমরা সবাই জানি উদ্ভিদ হচ্ছে সালোক সংশ্লেষকারী। ঠিক আছে, আর এরা হচ্ছে হোলোজোইক বা মৃতজীবী। হোলোজোইক বলতে কি বোঝায়, সেটা হচ্ছে তুমি কঠিন খাদ্য মুখের মধ্যে ঢোকাও আর সেটাকে তুমি সহজ পাচ্য করে তোলো এবং তাকে ক্ষুদ্রাতি ক্ষুদ্র কণাতে ভেঙে দাও। কঠিন থেকে সহজে নিয়ে যাওয়াকে বলা হয় হোলোজোইক। কি বলা হয়, হোলোজোইক। আমরা একটা মাংস খাচ্ছি, তার মানে সেটা প্রোটিন খাচ্ছি, প্রোটিন আমাদের শরীরের ভেতরে গিয়ে ভেঙে অ্যামাইনো অ্যাসিড তৈরি করে। ঠিক আছে, অনেক কিছু তৈরি করে, অ্যামাইনো অ্যাসিড তার মধ্যে একটা। তো আমরা দেখতে পাচ্ছি যে, আশা করি বোঝাতে পারছি, আমরা রুটি খাচ্ছি, কার্বোহাইড্রেট, জটিল সুগার ভেঙে কি তৈরি হচ্ছে, সিম্পল সুগারে পরিণত হয়ে যাচ্ছে। ঠিক আছে, অর্থাৎ জটিল জিনিস মুখে পুড়ছি, পেটের মধ্যে সেটা সহজ জিনিস হয়ে যাচ্ছে, এইটাকে আমরা বলি হোলোজোইক। এখানে কতগুলো সিস্টেম আছে, যেমন ইনজেকশন মানে আত্তীকরণ, ডাইজেশন যেমন হজম প্রক্রিয়া, ঠিক আছে, ইত্যাদি ইত্যাদি কয়েকটা স্টেপ হোলোজোইক পুষ্টিতে দেখা যায়। তো এইভাবে আমরা হোলোজোইক পুষ্টিটাকে ব্যাখ্যা করতে পারি। কিন্তু তুমি একটা জিনিস ভালো করে দেখো যে ডিফারেন্ট পুষ্টিতে কিন্তু ডিফারেন্ট এখানে কিংডম তৈরি হচ্ছে। এটা হচ্ছে মূল জিনিস যেটা বলতে চাইছি। বোঝা গেল তাহলে হোয়াইটেকার এই কাজটা করেছিলেন, যেটা তার আগের যারা ছিল তারা করতে পারেননি। ঠিক আছে, তো আমরা এর পরে 6 কিংডম ক্লাসিফিকেশানটাও একটু পড়ে নেবো, দেখি আমাদের এনসিআরটিতে কী আছে। দেখো এনসিআরটি কী বলছে, দেখো একটু ছোট করে তোমাদের রেখেছি, কারণ এনসিআরটি বই তো আর বুঝতে পারছো আশা করি, এটা হচ্ছে পিডিএফ ভার্সন। সো এটাকে বড় করা যায় না, মানে বড় করা যায় কিন্তু কত বড় করা যাবে। ঠিক আছে, আশা করি বোঝাতে পারছি। তো একটু তোমরা একটা কাজ করো, এর যে কোয়ালিটি আছে ভিডিওর একটু বাড়িয়ে নাও, নিয়ে তোমরা দেখো। দেখো হোয়াইটেকারের ক্ষেত্রে আমরা কী দেখতে পাচ্ছি, একটু বড় করে দিই দেখি, ইয়েস একটু বড় করা যাচ্ছে। হোয়াইটেকারের ক্ষেত্রে আমরা কী দেখতে পাচ্ছি, 1969-এ উনি এই 5 রাজ্য কিংডম শ্রেণীবিন্যাস দেন।
মনেরা, প্রোটিস্টা, ছত্রাক উদ্ভিদ রাজ্য, প্রাণী রাজ্যে ভাগ করেন এবং ওনার যে মানদণ্ডগুলো ছিল সেগুলো তোমরা একটু আগেই দেখলে, যে কোষের গঠন, থ্যালাসের সংগঠন। থ্যালাসের সংগঠন বলতে কী বোঝায়? দেখো থ্যালাস কী, থ্যালাস হচ্ছে তুমি একটা দেহকে নিলে এবং উদ্ভিদ দেহকে নিলে, থ্যালাস বলতে প্রাণী দেহকে বোঝায় না বেসিক্যালি, থ্যালাস বলতে উদ্ভিদ দেহকে বোঝায়। কারণ আমরা জানি প্রাণীদের অনেক আসার আগেই উদ্ভিদ বা উদ্ভিদের মতো জীবরা এসেছিলো। উদ্ভিদের মতো জীব কারা? এই যে প্রোটিস্টা বলো, এই যে তোমরা মনেরা পড়লে, এদের মধ্যে অনেকে দেখবে সালোক সংশ্লেষকারী, তার মানে এরা উদ্ভিদের মতো। তো উদ্ভিদ বা উদ্ভিদের মতো জীবরা কিন্তু প্রাণীদের অনেক আগে এসেছিলো। সেই জন্য থ্যালাস কথাটা প্রাণীদেরকে ছেড়েই ব্যবহার করা হয়। থ্যালাস বলতে এমন একটা দেহ যার কোনো অঙ্গ নেই, সেটা জাস্ট একটা দেহের পার্ট, ঠিক আছে? উদ্ভিদ দেহটাকে যদি সব অঙ্গ বাদ দিয়ে যদি শুধু উদ্ভিদ দেহটাকে দেখো, তা সেটা হচ্ছে থ্যালাস। ওকে, তো থ্যালাসের গঠন মানে এখানে দেহের গঠন, সোজা কথা বলতে ছোটো করে ধরে নিতে পারো। তাদের পুষ্টি কেমন, তাদের জনন পদ্ধতি কেমন, তারা বিবর্তন সাথে কীভাবে জড়িত। যেমন দেখো, প্রথমে মনেরাকে রাখা হয়েছে, প্রথমে কিন্তু প্রোটিস্টাকে দেওয়া হয়নি, মানে মনেরা আগে এসেছিলো, প্রোটিস্টা পরে এসেছিলো, ঠিক আছে? তারপর ছত্রাককে দেওয়া হয়েছে, তারপর উদ্ভিদকে দেওয়া হয়েছে, তারপর প্রাণীকে দেওয়া হয়েছে। অর্থাৎ এরা কিন্তু বিবর্তন বাদে একটা একটার পরে এসেছিলো, সেইভাবে ক্রমিকভাবে সাজানো হয়েছে, ঠিক আছে? এগুলোকে করা হয়েছে। নেক্সট বলছে শ্রেণীবিন্যাস সম্পর্কিত বিষয় এবং চিন্তাভাবনা শ্রেণীবিন্যাস পদ্ধতিকে প্রভাবিত করেছিল, ঠিক আছে? এবং সেই জন্য আমরা এই 5 রাজ্য শ্রেণীবিন্যাসের দিকে একটু তাকিয়ে দেখি। তোমরা যখন অতীতে যাবে, এইটাই লেখা আছে বেসিক্যালি, অতীতে দেখবে ব্যাকটেরিয়া, নীলাভ সবুজ শৈবাল, ছত্রাক, মস, ব্যক্তবীজি, গুপ্তবীজি। একটু আগে তোমাদের মনে করে দেখো লিনিয়ার সিস্টেমে আমি বলেছিলাম, কি বলেছিলাম, যে এদের সবাইকে এক জায়গায় রাখা হয়েছিল। মনে করে দেখো, এই যে মস, ফার্ন, ব্যক্তবীজি, গুপ্তবীজি মানে হচ্ছে উদ্ভিদের টোটাল পার্ট। ছত্রাক মানে হচ্ছে আমি বললাম ফাঙ্গাস, আর শৈবাল আর ব্যাকটেরিয়া তো বলেইছিলাম। দেখো ওই পুরো পার্টটাকে কী করা হয়েছিল? এক জায়গায় রাখা হয়েছিল, কিন্তু রাখা তো উচিত নয়। কেউ এককোষী, কেউ বহুকোষী, কেউ ইউক্যারিওটিক, কেউ প্রোক্যারিওটিক, কারোর কোষপর্দা আছে তো কারোর কোষপর্দা নেই, এরকম হজবহল করে রাখার কোনো মানে হয় না। তো সেটাকে এই যে হোয়াইটেকার কী করেছিলেন, একদম সাজিয়ে দিয়েছিলেন। নেক্সট বলছে দেখো, এইখানে তেমন একটা কিছু নেই যে সব জীবেই কোষপ্রাচীরের উপস্থিতি লক্ষ্য করা যায়, ঠিক আছে? ওকে, এখানে বেসিক্যালি বলা আছে যে এমন জীবকে উদ্ভিদের সাথে রাখা হয়েছিল যাদের বেসিক্যালি কী ছিল না, কোষপ্রাচীর ছিল না। উদ্ভিদ তো কোষপ্রাচীর থাকে, এরকম। নেক্সট কী বলা হয়েছে দেখো, প্রোক্যারিওট ব্যাকটেরিয়া এবং নীলাভ সবুজ শৈবাল। মনে রাখবে ব্যাকটেরিয়া কিন্তু প্রোক্যারিওটিক হয়। এই যে মনেরা বললাম, মনেরার মধ্যে ব্যাকটেরিয়া পড়ে, একটু পরেই পড়াবো, চিন্তা নেই, ঠিক আছে? এবং এদের সাথে এদেরকে কার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছিল? ইউক্যারিওটিকের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছিল। একটু আগেই তোমরা দেখলে যে ব্যাকটেরিয়াকে উদ্ভিদের সাথে রাখা হয়েছে, একটু আগেই বলেছি না লিনিয়ার সিস্টেমে। তো সেটাই বেসিক্যালি এখানে একটা প্যারা করে দেওয়া রয়েছে, ঠিক আছে? উদাহরণস্বরূপ যেমন বলছে দেখো, ক্লামাইডোমোনাস এবং স্পাইরোগাইডা এরা কিন্তু শৈবাল গোষ্ঠীভুক্ত, ঠিক আছে? ফাঙ্গাস নয়, এটা হচ্ছে শৈবাল। শৈবাল মানে হচ্ছে অ্যালগি, অ্যালগি মানে হচ্ছে তোমরা উদ্ভিদ কিংডমে পড়বে ওটা, ঠিক আছে? প্লান্টি যে কিংডম আছে তাতে পড়বে। তো ক্লামাইডোমোনাস এবং স্পাইরোগাইডা কিন্তু শৈবাল গোষ্ঠীভুক্ত, ঠিক আছে? এদেরকে কোনোভাবেই পরভোজী ছত্রাক গোষ্ঠীতে রাখা যাবে না, এবং পরভোজী ছত্রাক গোষ্ঠীকে উদ্ভিদের মধ্যে রাখা যাবে না, কারণ উদ্ভিদ কিন্তু স্বভোজী আর ছত্রাক কিন্তু পরভোজী। এটাই বলা আছে পরের লাইনে, ঠিক আছে? এবং আরেকটা জিনিস ভালো করে দেখো, কোষপ্রাচীর কিন্তু ভিন্ন। দেখো, ছত্রাকের কোষপ্রাচীর তৈরি হচ্ছে কাইটিন দিয়ে, উদ্ভিদের কোষপ্রাচীর তৈরি হচ্ছে সেলুলোজ দিয়ে। তো দেখতেই পাচ্ছ কোষপ্রাচীর ভিন্ন। আমি একটু আগে তোমাদের লিনিয়ার সিস্টেম এগুলো সব বলেছি। কোষপ্রাচীর ভিন্ন, তাদের গঠন ভিন্ন, তাদের পুষ্টিতন্ত্র ভিন্ন, তাহলে কী করে এক জায়গায় রাখি তাদেরকে? এইটা করা যাচ্ছিল না, তার ফলেই হোয়াইটেকার সমাধান দিলেন এবং 5 কিংডম ক্লাসিফিকেশান কিন্তু এলো। ক্লিয়ার হয়েছে আশা করি? আচ্ছা, এবার নেক্সট আমরা পরের টপিকে যাব। সেটা হচ্ছে যে এখানে কি বলা আছে দেখো, এখানে বলা আছে, এখানে খুব বেশি হজবলা জিনিস লেখা আছে, খুব বেশি পড়ার দরকার নেই। একটা জিনিস মাথা রাখবে, যে প্রোক্যারিওটিকের সাথে ইউক্যারিওটিক কোষকে একসঙ্গে যুক্ত করা হয়েছিল, এগুলো তোমাদের আগেই বলে দিয়েছি। ক্লামাইডোমোনাস, ক্লোরেল্লা, যাদেরকে পূর্বে উদ্ভিদ শৈবাল অন্তর্ভুক্ত করা হয়েছিল এবং উদ্ভিদের বিশিষ্ট আছে, তার সাথে প্যারামেসিয়াম, অ্যামিবাকেও বলা হয়েছিল। একটু আগে তোমাদের বললাম প্রোটোজোয়া, ঠিক আছে? প্রোটোজোয়ার মধ্যে প্যারামেসিয়াম এবং অ্যামিবা পড়ে, ঠিক আছে? তাদেরকে এক জায়গায় রাখা হয়েছিল। ওই যে যা বলেছি সেই পার্টটা এখানে গল্পের মতো দেওয়া আছে, ঠিক আছে? ওকে, ক্লিয়ার হয়েছে? এই তোমাদের টোটাল এখানে বর্ণনা করা আছে, তোমরা একটু পড়ে নিও। এই পার্টটায় তেমন কিছু নেই, এই পার্টটা আমি যা ওখানে লিখে লিখে ছোটো ছোটো করে বলেছি সেটা কি এটা লাইনে বলেছে, ব্যাস আর কিছু না, ঠিক আছে? আচ্ছা, এবার চলো আমরা এই অধ্যায়ে কী কী পড়বো। আমরা এই অধ্যায়ে যে বেসিক 3টে, অর্থাৎ মনেরা, প্রোটিস্টা আর ছত্রাক, এই 3টে নিয়ে পড়বো, ঠিক আছে? তার মধ্যে মনেরা আর প্রোটিস্টাকে আমি পড়িয়ে দেবো, ছত্রাকটাকে আমি পরের দিন পড়াবো, উদ্ভিদ আর প্রাণী রাজ্যটাকে আমি আলাদা করে তোমাদের পড়াবো। ক্লিয়ার হয়েছে আশা করি? তো দেখো, এখানেও তাই আছে, উদ্ভিদ এবং প্রাণী রাজ্য, এই যে প্লান্টি এবং অ্যানিম্যাল, এদেরকে আলাদা করে বর্ণনা করা হয়েছে, অধ্যায় হিসাবে বর্ণনা করা হয়েছে দেখে, ঠিক আছে? তো দেখো, এখানে আমরা রাজ্য মনেরার কথা বলি।
তো মনেরাকে আমি একটুখানি ছোট্ট করে তোমাদের আলোচনা করে দিই ফার্স্ট, তারপর তোমাদের এখানে আবার চলে আসবো। ওকে, এখান থেকেও দেখতে পারো, বাট চলো আলোচনা করে দিই। দেখো, ওই ব্যাপারটায় যাওয়ার আগে হোয়াইটেকারের যে গঠন আছে সেটাকে একটুখানি তোমাদের ভালো করে বলি, ঠিক আছে? তো ওনার নাম ছিল রবার্ট, পুরো নাম রবার্ট এইচ হোয়াইটেকার। তো রবার্ট হোয়াইটেকার বলে আমি লিখছি, WHITTAKER, দিস ওয়াজ হিজ ফুল নেম অ্যাকচুয়ালি, রবার্ট হোয়াইটেকার। ওকে ওকে তো উনি দুটো রাজ্যে ভাগ করেছিলেন। একটা হচ্ছে, ওনার ভাগটা ভালো করে দেখো, একটা হচ্ছে প্রোক্যারিওটস অ্যান্ড ইউক্যারিওটস, ঠিক আছে? প্রোক্যারিওটসের মধ্যে উনি এককোষীদের রাখেন, এবং এই এককোষীদের মধ্যে যারা পড়েছিল তারা হচ্ছে মোনেরা, ঠিক আছে? এই যে ছকটা করে দিচ্ছি, এটা আমার কোনো ছক নয়, এটা তোমরা যদি একটুখানি ইন্টারনেটে সার্চ করো, ঠিক আছে, তোমরা কিন্তু বিভিন্ন ওয়েবসাইটেও এই ছকটাকে পেয়ে যাবে। ওকে, নেক্সট হচ্ছে এই যে ইউক্যারিওট, অর্থাৎ যারা একটু উন্নত, তাদেরকে উনি দুটো পার্টে ভাগ করে দিয়েছিলেন, ঠিক আছে? একটা হচ্ছে এককোষী, একটু আগে তোমরা পড়েছো যে ইউক্যারিওটসের মধ্যে এককোষী কারা ছিল, সেটা হচ্ছে প্রোটিস্টা। কারা ছিল? প্রোটিস্টা ছিল, ঠিক আছে? আর এই যে তোমাদের বহুকোষী, ঠিক আছে, এদেরকে আবার দুটো পার্টে উনি ভাগ করে দেন। কারা কারা? একটা হচ্ছে তোমাদের যাদের সেল ওয়াল আছে, ঠিক আছে? আচ্ছা, এইভাবে লিখলে তোমাদের আবার লিখতে অসুবিধা হয়ে যাবে। একটা হচ্ছে যাদের কি আছে, যাদের কোষ প্রাচীর আছে, ঠিক আছে, কোষ প্রাচীর আছে, রাইট দিলাম। একটা হচ্ছে যাদের কোষ প্রাচীর নেই, ঠিক আছে? কারা কারা ছিল এর মধ্যে? এ হচ্ছে ছত্রাক ছিল, আর উদ্ভিদ ছিল, ঠিক আছে? আর এদের মধ্যে কে ছিল? প্রাণীরা ছিল। বলো, বুঝলে কিনা বুঝলে না? এই হচ্ছে তোমাদের টোটাল লিস্ট হোয়াইটেকার দিয়েছিলেন, ঠিক আছে? প্রোক্যারিওটিক, ইউক্যারিওটিক। প্রোক্যারিওটিক এককোষী হচ্ছে মোনেরা, ইউক্যারিওটিক এককোষী হচ্ছে প্রোটিস্টা। ইউক্যারিওটিককে দুটো পার্টে ভাগ করেছিলেন, এককোষী, বহুকোষী। বহুকোষীর মধ্যে কোষ প্রাচীর আছে, ছত্রাক উদ্ভিদ, কোষ প্রাচীর নেই, প্রাণী, ব্যাস। এই হচ্ছে টোটাল ছিল, ঠিক আছে? এটা হচ্ছে বেসিক ডিভিশন অফ রবার্ট হোয়াইটেকার ছিল। ওকে, এবার তুমি একটা জিনিস ভালো করে দেখো, এখানে 5টা কিংডম তৈরি হচ্ছে কিনা, জাস্ট একবার দেখে নাও। এই হচ্ছে তোমাদের 1, এই হচ্ছে তোমাদের 2, এই হচ্ছে তোমাদের 3, এই হচ্ছে তোমাদের 4, অ্যান্ড দিস ইজ ইয়োর 5। হচ্ছে 5টা কিংডম তৈরি। ওকে, এই হচ্ছে বেসিক ছিল। চলো দেখো, প্রথম আমরা যে রাজ্যটাকে পাই অ্যাজ পার এনসিইআরটি, সেটা হচ্ছে মোনেরা, ঠিক আছে? কিংডম মোনেরা। তো এদের মধ্যে কারা থাকে দেখো, কী বলা হচ্ছে? ব্যাকটেরিয়া, ঠিক আছে? এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট। মোনেরার যারা সদস্য তারা হচ্ছে ব্যাকটেরিয়া। ওকে, এবং অণুজীবদের মধ্যে ব্যাকটেরিয়ার সংখ্যা সবথেকে বেশি। তুমি যদি এক মুঠো মাটি তোলো, তাতেও তুমি কয়েক লাখ ব্যাকটেরিয়া পেয়ে যাবে। এখানে হাজার হাজার বলেছে, বেসিক্যালি কয়েক লাখও পেতে পারো, ঠিক আছে? আচ্ছা, নেক্সট হচ্ছে উষ্ণ প্রস্রবণ। উষ্ণ প্রস্রবণ মানে কি? ভূগর্ভস্থ জল যেখানে মাটির ওপরে উঠে আসে, ঠিক আছে? বক্রেশ্বরে তোমরা এরকম উষ্ণ প্রস্রবণ পাবে। তো এই উষ্ণ প্রস্রবণ মানে কি? সেখানে জল ফুটছে, এবং সেটা এরকম না যে তোমার বাড়িতে গ্যাসে জল বসানো আছে। তুমি ভালো করে ভাবো, ভূগর্ভস্থ চাপ এবং তাপে যে জল বেরিয়ে আসছে, সে জল কি তোমার বাড়ির গ্যাসে বসানো জল? তা একদমই নয়। সেই রকম জায়গায় এরা থাকতে পারে। মরুভূমিতে এরা থাকতে পারে। বরফাবৃত, অর্থাৎ যেখানে বরফ পড়ে, অর্থাৎ মাইনাসে টেম্পারেচার নেমে যায়, সেরকম জায়গায় থাকতে পারে। সুগভীর সমুদ্র, তোমরা জানো হয়তো যে কিছুদিন আগেও একটা তোমাদের জাহাজ, যেটা কিনা ডুবো জাহাজ, সাবমেরিন টাইপের একটা ব্যাপার, ছোটোখাটো সাবমেরিন, সেটা টাইটানিককে দেখতে গিয়ে কিন্তু তলায় দুমড়ে মুচড়ে গেছিলো, অর্থাৎ এত জলের চাপ সহ্য করতে পারেনি। তাহলে ভাবো, একটা জিনিসের যদি এরকম হতে পারে, তাহলে ব্যাকটেরিয়া কী করে সার্ভাইভ করে? বাট তারা ওই রকম চাপে, অত্যন্ত চাপে ওরা কিন্তু থাকতে পারে, ঠিক আছে? এমন জায়গা তারা থাকতে পারে যেখানে খুব কম জীবই টিকে থাকতে পারে। অত্যন্ত অ্যাসিডিক। তুমি হয়তো ভাবো যে আমি তো হারপিক দিচ্ছি স্যার, আমার তো কোনো ভয় নেই, সেখানে কোনো ব্যাকটেরিয়া থাকবে না। দেখো, 99% ব্যাকটেরিয়া মরে যায়, ওইটাই লেখা থাকে। কিন্তু কী লেখা থাকে? 99%। তুমি কোনো কোথাও প্রোডাক্ট দেখতে পারবে না যেখানে বলবে 100%, কারণ 100% ব্যাকটেরিয়া মারার ক্ষমতা নেই কোনো প্রোডাক্টের। এমন দেখো, 2pH মানে বোঝো,
কোনো জিনিসের পিএইচ 2, তার মানে বোঝো সেটা কতটা অ্যাসিডিক। যদি 2 পিএইচের কোনো নাইট্রিক অ্যাসিড বা হাইড্রোক্লোরিক অ্যাসিড তোমার হাতে পড়ে, তোমার হাত এদিক থেকে ফুটো ওদিক দিয়ে বেরিয়ে যাবে। অ্যাসিডটা তোমার হাতে পড়লে চামড়ার ওপর যেদিক দিয়ে পড়বে তার উল্টো দিক দিয়ে ফুটো হয়ে বেরিয়ে যাবে, ঠিক আছে, ইতনা এর থাকে। তা সেই পিএইচেও এরা বেঁচে থাকতে পারে, ঠিক আছে। যে ব্যাকটেরিয়া এরকম অ্যাসিডিক পরিবেশে বেঁচে থাকতে পারে তাকে বলা হয় অ্যাসিডোফাইল। কি বলা হয়? অ্যাসিডোফাইল ব্যাকটেরিয়া, ঠিক আছে, অ্যাসিডোফাইল ব্যাকটেরিয়া, ঠিক আছে। তার মানে এরা অ্যাসিড লাভিং, এরা অ্যাসিডকে ভালোবাসে, ঠিক আছে, অ্যাসিডোফাইং ব্যাকটেরিয়া। আর এরা কিন্তু আর্কি ব্যাকটেরিয়া, একটু পরেই তোমাদের আর্কি ব্যাকটেরিয়া পড়াবো, চিন্তা করার কোনো কারণ নেই, ঠিক আছে। আর ব্যাকটেরিয়া কিন্তু নিজেরাও খাদ্য তৈরি করতে পারে এবং অর্থাৎ স্বভোজী হতে পারে। ব্যাকটেরিয়া ক্যান বি স্বভোজী, একটু আগে তোমরা পড়েছো, ব্যাকটেরিয়া স্বভোজী হতে পারে, সব রকমের পুষ্টি এদের মধ্যে দেখা যায়। এরা মৃতজীবী হতে পারে, ঠিক আছে, ওকে। এরা পরভোজী হতে পারে, পরজীবী হতে পারে, মানে প্যারাসাইট হতে পারে, অন্যের দেহের মধ্যে ঢুকে গিয়ে এরা বাস করে, ঠিক আছে। ভিব্রিও কলেরি কলেরা রোগ তৈরি করে, টিটেনাস তৈরি করে যে ব্যাকটেরিয়া, সেটাও আমাদের শরীরে পরজীবী হিসেবে বাস করে। এরা স্বভোজী হতে পারে, মৃতজীবী হতে পারে, পরজীবী হতে পারে, সব টাইপের পুষ্টি এদের মধ্যে দেখা যায়। ক্লিয়ার হলো আশা করি, ওকে, বোঝাতে পারলাম। আচ্ছা, এবার এদের আমরা যেটা পড়বো সেটা হচ্ছে আমরা এদের আকৃতি নিয়ে পড়বো, ঠিক আছে। চলো আকৃতিটা দেখে নেবো আর পড়বো, ডাইরেক্ট এভাবে পড়বো না, ছবি দেখে পড়বো। দেখো মেনলি এদের এই কয়েক রকমের আকৃতি হয়। সেটা হচ্ছে যে যখন এদেরকে গোল গোল দেখতে হয় তখন এদের কক্কাস বা কক্কাই বলা হয়, যখন এদের দণ্ডাকার দেখতে হয় তখন এদের ব্যাসিলাস বলা হয়। আর ব্যাসিলাসের মধ্যে দেখতে হচ্ছে এই গোল, এটাকে আমরা স্পোর বলবো। স্পোর কিন্তু অত্যন্ত কঠিন হয়, প্রতিকূল পরিবেশে স্পোর কিন্তু বেঁচে থাকতেই এরকম ধরনের আকার ওরা নেয়, ঠিক আছে। যখন এদের অনেকটা সর্পিলাকার দেখতে হয় তখন তাদের বলা হয় স্পাইরেল্লা। এই দেখো এখানে লেখা আছে, এই যে গোল হলে তাদেরকে আমরা বলি কক্কাস, দণ্ডাকার হলে তাহলে আমরা বলি ব্যাসিলাস, কমাকৃতি হলে তাদের আমরা বলি ভিব্রিও, এই যে ভিব্রিও। আর সর্পিলাকারটা কেটে গেছে, এখানে লিখে দিচ্ছি, সর্পিলাকার যদি হয়, ঠিক আছে, সর্পিলাকার, তাহলে তাকে আমরা কি বলি? স্পাইরেল্লা বলি। এটা দিয়েও কিন্তু রেল প্রশ্ন দিতে পারে, তোমাদের ফিগার বেস প্রশ্ন আসে, সো দয়া করে এগুলোকে কিন্তু ইগনোর করবে না, ঠিক আছে। এরকম দিয়ে বললো নিচের চিত্রটি কোন ধরনের ব্যাকটেরিয়ার চিত্র, বলে 4-5টা অপশান দিয়ে দিল। আর মনে রাখবে সর্পিল আকার যারা, অর্থাৎ স্পাইরেলা, তাদের কিন্তু একদম মানে দেহের দুটো প্রান্তে এক ধরনের লেজের মতো গুচ্ছ দেখা যায়, তাকে ফ্লাজেলাম বা ফ্লাজেলা বলে। একে ফ্লাজেলাম হচ্ছে বলে সম্ভবত, আমি যতদূর জানি সিঙ্গুলারে বলে, ফ্লাজেল্লা হচ্ছে প্লুরালে বলে, মেবি হয়তো আমি উল্টে যেতেও পারে, বাট যাই হোক ফ্লাজেলা বা ফ্লাজেলিয়াম এইটাই বলে। ক্লিয়ার হয়েছে আশা করি। আচ্ছা চলো এদের আকার হলো। আচ্ছা ফার্দার এগোনোর আগে একটা ছোট্ট ঘোষণা, সেটা হচ্ছে আমাদের কিন্তু যে পার্টটা তোমরা পড়ছো সেটা আমরা পেডেও পড়াচ্ছি, ঠিক আছে, এবং বেজ অন এনসিইআরটি পড়ানো হচ্ছে। সেখানে ইনফরমেশানের ভুড়ি দেখতে পাচ্ছ, এখানে টোটাল 3টে পার্টে প্রতিষ্ঠা করানো হয়েছে, এবং হিস্ট্রি অফ ক্লাসিফিকেশান, এনসিইআরটি প্যারাগ্রাফের ব্যাখ্যা, ক্লাসিফিকেশান চার্ট, এইভাবে তোমাদের প্রত্যেকটা পার্ট করে পড়ানো হচ্ছে, মনেরা পর্যন্ত কমপ্লিট হয়েছে আমাদের, ঠিক আছে। অর্থাৎ তোমাদের সঙ্গে আমরা যাচ্ছি, চিন্তা করার কোনো কারণ নেই। এবং আমাদের এই যে কোর্সটা আছে এটা হচ্ছে বেসিক্যালি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি যে কম্বো তার অন্তর্ভুক্ত, ঠিক আছে। তো ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এই 3টে যে কোর্স আছে তার অন্তর্ভুক্ত। তোমরা এই যে কোর্সটা আছে এটা তোমরা 99 বা 100 রুপিসের যে ছাড় আছে সেই ছাড় দিয়ে তোমরা অ্যাভেল করতে পারবে। যারা পুরনো স্টুডেন্ট আছো তারা আমাদের সঙ্গে কথা বলে নেবে, 99 ছাড়ে তোমরা কিন্তু এই কোর্সটাকে তোমরা কিন্তু করতে পারবে। তার জন্য তোমরা 8670838797 এই নাম্বারে তোমরা কিন্তু যোগাযোগ করে এই কোর্সটাকে অ্যাভেল করতে পারো। এটা ফিজিক্স শুধু বায়োলজি কোর্স নয়, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি টোটাল কোর্স হিসাবে এটাকে করানো হচ্ছে। মক টেস্ট আছে, তার মধ্যে তোমাদের মক টেস্ট যদিও এখনও দেওয়া হয়নি, ঠিক আছে, এই একটু এগিয়ে নিয়ে আমরা দেবো, কারণ আমরা দিতেও যাচ্ছিলাম, বহু স্টুডেন্ট বললো স্যার একটু এগিয়ে নিন, নইলে আমরা পুরো নতুন ইনফরমেশানগুলো পাবোই না, তো মক টেস্ট দিয়ে কী করবো, কারণ আমরা তো করতে পারবো না, সেই জন্য মক টেস্টটাকে একটুখানি হল্ট করা হয়েছে। তো মক টেস্ট আছে, এর মধ্যে পিডিএফ আছে, ঠিক আছে, ইনঅ্যাপ পিডিএফ তোমরা পড়তে পারবে, একবার ডাউনলোড করে নিলে নেক্সটবার আর ডাউনলোড করার দরকার পড়বে না পিডিএফটাকে, তোমাদের যে অ্যাপের মধ্যে আছে তার মধ্যে থেকে যাবে ডাউনলোড করা অ্যাপের মধ্যে। ভিডিও তোমরা ডাউনলোড করে অ্যাপের মধ্যে ইনঅ্যাপ রেখে পড়তে পারবে, ঠিক আছে। ভিডিও তোমরা একবার তোমাদের হয়ে গেলে মানে ইন্টারনেট দিয়ে একবার ডাউনলোড করে নিয়ে নেক্সটবার তোমাদের আর সেই ভিডিও ইন্টারনেট খুলতে হবে না, যখন ইচ্ছে তখন উইদাউট ইন্টারনেট তোমরা অ্যাক্সেস করতে পারবে, ঠিক আছে। তো এইভাবে প্রত্যেক জিনিসকে করা হয়েছে।
তোমরা এই এটাকে একবার দেখে নিতে পারো। আমাদের যে অ্যাপ আছে WE এক্সাম পোর্টাল, সেটাকে ডাউনলোড করে রেজিস্টার করে অ্যাডমিনের সঙ্গে একবার কথা বলে নিতে পারো এই নাম্বার 8670838797। প্লিজ হোয়াটসঅ্যাপ, ডু নট কল। চলো আমরা নেক্সট যে কোশ্চেন করাচ্ছি বা চ্যাপ্টার পড়াচ্ছি সেখানে যাব। আচ্ছা, এখানে যে পয়েন্টটা আছে সেটা খুব ভালো করে খেয়াল করো। এখানে কতগুলো ইম্পর্টেন্ট জিনিসও আছে। সেটা হচ্ছে, যদি এটা বলা হয় যে ব্যাকটেরিয়ার গঠন কিন্তু প্রচণ্ড সরল, কিন্তু এদের আচরণ কিন্তু অত্যন্ত জটিল। এটা দিয়ে স্টেটমেন্ট বেস প্রশ্ন দেয় যে স্ট্রাকচার অফ ব্যাকটেরিয়া ইজ ভেরি কমপ্লেক্স। রং কিন্তু ব্যাকটেরিয়ার স্ট্রাকচার জটিল হয় না, স্ট্রাকচার সরল হয়, গঠন সরল হবে, কিন্তু আচরণ জটিল। তোমরা দেখবে যে বিভিন্ন ব্যাকটেরিয়া আছে তারা উদ্ভিদের মতো একটা বিহেভ করে, ঠিক আছে? যেমন সায়ানো ব্যাকটেরিয়া, ব্লু গ্রিন অ্যালগি যাদেরকে বলা হয়, তারা কিন্তু কার মতো বিহেভ করে? উদ্ভিদের মতো বিহেভ করে। মানে উদ্ভিদে যে ক্লোরোফিল এ পাওয়া যায়, সায়ানো ব্যাকটেরিয়াতেও কিন্তু ক্লোরোফিল এ পাওয়া যায়, ঠিক আছে? নেক্সট যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে, অন্য বহু জীবদের তুলনায় ব্যাকটেরিয়া গোষ্ঠীতে বিপাকীয় ক্রিয়া সবথেকে বেশি বৈচিত্র্য লক্ষ্য করা যায়। আমি তো একটু আগে বলেছি ব্যাকটেরিয়ারা স্বভোজী হতে পারে, অর্থাৎ এরা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে, ঠিক আছে? প্লাস এরা কিন্তু মনে রাখবে স্বভোজী এরা দুই প্রকারের হয়। আমি লিখেও দিচ্ছি, ইম্পর্টেন্ট জিনিস এটা, যদিও এনসিইআরটিতে লেখা ছিল তবু বলে দিচ্ছি। স্বভোজী দুই টাইপের হয় এরা, ঠিক আছে? একটা হচ্ছে আলোক স্বভোজী, অর্থাৎ আলো দ্বারা খাদ্য তৈরি করছে। আর দুই হচ্ছে তারা রাসায়নিক স্বভোজী, অর্থাৎ কেমিক্যাল দ্বারা খাদ্য তারা তৈরি করছে। মানে যখন তারা আলো পাচ্ছে না, ঠিক আছে, যখন তাদের আলো, দেখো অনেক সময় কি আলো থাকলেও এরা কেমিক্যালের সাহায্য করতে পারে, ঠিক আছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আলো যখন পাচ্ছে না তখন তারা রাসায়নিকভাবে খাদ্য তৈরি করে। যেমন সালফার ব্যাকটেরিয়া, ঠিক আছে? সালফার ব্যাকটেরিয়া হচ্ছে এমন ব্যাকটেরিয়া যারা কিন্তু কি করে, রাসায়নিক ব্যাকটেরিয়া তারা কিন্তু, এটা কিন্তু রাসায়নিক ব্যাকটেরিয়া হয়। যেমন সায়ানো ব্যাকটেরিয়া, ঠিক আছে, সায়ানো ব্যাকটেরিয়া এরা কিন্তু স্বভোজী হয়। সায়ানো ব্যাকটেরিয়া কী হয়? এটা কিন্তু স্বভোজী হয়, ঠিক আছে? ক্লিয়ার হলো আশা করি। এই সায়ানো ব্যাকটেরিয়া কি বলা হয়? ব্লু গ্রিন অ্যালগি। কি বলা হয়? ব্লু গ্রিন অ্যালগি। ক্লিয়ার হলো আশা করি। একেই বলা হয় ব্লু গ্রিন অ্যালগি। বেসিক্যালি অ্যালগি নয়, ব্যাকটেরিয়া, কিন্তু এদেরকে ব্লু গ্রিন অ্যালগি বলা হয়। নেক্সট হচ্ছে কি, যেমন দেখো ইম্পর্ট্যান্ট জিনিস যেগুলো আছে বলে দিচ্ছি, সেটা হচ্ছে যে তবে বেশিরভাগ ব্যাকটেরিয়া কিন্তু পরজীবী। এটা একটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর। বেশিরভাগ ব্যাকটেরিয়া কিন্তু স্বভোজী হয় না, বেশিরভাগ ব্যাকটেরিয়া কিন্তু পরজীবী, অর্থাৎ এরা নিজেদের খাদ্য নিজেরা সংশ্লেষ করতে পারেন এবং খাদ্যের জন্য অন্য জীব বা মৃত জৈব পদার্থের উপর নির্ভরশীল হয়। মানে এরা মৃতজীবী হয়, ঠিক আছে, বা এটা হচ্ছে মৃতজীবী বা পরজীবী হয়, অন্য জীবের ওপর নির্ভরশীল। মানে কি, বেঁচে আছে এমন জীবের মধ্যে যখন এরা ঢোকে তখন এরা রোগ ছড়ায়। রোগ ছড়ানো যে ব্যাকটেরিয়া তাদেরকে আমরা পরজীবী বলি। কি বলি? পরজীবী, প্যারাসাইট। কি বলি আমরা? পরজীবী বা প্যারাসাইট। লিখেও দিচ্ছি এখানে, প্যারাসাইট, ঠিক আছে, প্যারাসাইট, ঠিক আছে? এখানে এইটুকুই ছিল, তোমাদের থেকে বিভিন্ন প্রশ্ন আসতে পারে। চলো নেক্সট, পরেরটায়। নেক্সট দেখো, ব্যাকটেরিয়াদের মধ্যে কিন্তু দুটো জাতের ব্যাকটেরিয়া পাওয়া যায়। একটাকে বলা হয় আর্কেই ব্যাকটেরিয়া, একটাকে বলা হয় ইউ ব্যাকটেরিয়া, ঠিক আছে? তো এই যে ব্যাকটেরিয়াকে দুটো পার্টে ভাগ করা, ঠিক আছে, এই যে আর্কি ব্যাকটেরিয়া, ইউ ব্যাকটেরিয়া, ওকে, এই যে দুটো পার্টে ভাগ, এটা কিন্তু প্রথম 3 ডোমেন সিস্টেমে দেখা গেছিলো। এবং এটা কে করেছিলেন? এটা করেছিলেন বিজ্ঞানী উজ, ঠিক আছে? আমি যেটা বলছিলাম যে 6 ডোমেন সিস্টেম মানে 6 কিংডম সিস্টেম, এটাকে দুটো পার্টে ভাগ করা যায়। দেখো বলে দিই, 6 কিংডম সিস্টেম বলো, ঠিক আছে, বা 3 ডোমেন সিস্টেম বলো, 3 ডোমেন সিস্টেম। কে করেছিলেন এটা? বিজ্ঞানী উজ, WOESE, ঠিক আছে? বিজ্ঞানী উজ এই কাণ্ডটা ঘটিয়েছিলেন। এবং উনি যেটা বলেছিলেন সেটা হচ্ছে যে ব্যাকটেরিয়াকে আমি দুটো পার্টে ভাগ করে দেবো, ঠিক আছে? ব্যাকটেরিয়াকে আমি কী করবো? দুটো পার্টে ভাগ করে দেবো। একটা হচ্ছে আর্কেই আর দুই হচ্ছে ইউ। এবং আরেকটা জিনিস তৈরি করেছে, সেটা হচ্ছে ইউক্যারিয়া। এই যে 3টে পার্ট, এই 3টে পার্টে উনি কিন্তু ভাগ করে দিয়েছিলেন। বোঝা গেল না বলো? লিখেও দিচ্ছি আমি এখানে, সেটা হচ্ছে আর্কেই, নেক্সট হচ্ছে তোমাদের অ্যাকচুয়ালি ব্যাকটেরিয়া, এই যে নামটা এটা ইউ ব্যাকটেরিয়া ছিল না, এই ডোমেনটার নাম ছিল তোমাদের ব্যাকটেরিয়া। আচ্ছা, ইংলিশে যখন লিখি ইংলিশে লিখি ব্যাকটেরিয়া,
ঠিক আছে। আর থার্ড হচ্ছে ইউক্যারিয়া, ইউক্যারিয়া। ওকে, এই তিনটে ডোমেনে উনি ভাগ করেছিলেন। মনে রাখবে ডোমেন সবার প্রথমে থাকে, তারপর থাকে কিংডম, তারপর থাকে ফাইলাম। ডোমেন প্রথমে, তারপর কিংডম, তারপর ফাইলাম। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে আশা করি। অর্থাৎ ডোমেনের মধ্যে কিংডম থাকে, কিংডমের মধ্যে ফাইলাম থাকে। তার মানে এই যে তিনটে ডোমেন, এই তিনটে ডোমেনে তিনি 6টা কিংডম তৈরি করেছিলেন। এই জন্য এটাকে 6 কিংডম সিস্টেমও বলা হয়। কে করেছিলেন? বিজ্ঞানী উজ। ওকে, আচ্ছা 1 মিনিট দাঁড়াও, একটু দাঁড়াও, উজের বানানটা একটু দেখে নিই। হ্যাঁ ঠিকই আছে, কার্ল উজ। ঠিক আছে, এনার যে পুরো নাম ছিল সেটা ছিল কার্ল উজ। ওকে, 1977-এ ইনি এই কাজটা করেছিলেন। ওকে, নেক্সট দেখো এদের ব্যাকটেরিয়া, দেখো ব্যাকটেরিয়ার যে বাকিগুলো বলে দিই, একটু স্পিডে বলে দিচ্ছি। ঠিক আছে, এরা হচ্ছে একটা বিশেষ ধরনের ব্যাকটেরিয়া। এদেরকে এমন এমন জায়গায় পাওয়া যায় যেখানে নর্মাল ব্যাকটেরিয়াকে পাওয়া যায় না, এই জন্য এদেরকে আর্কি ব্যাকটেরিয়া বলা হয়। লবণাক্ত অঞ্চল, উষ্ণ প্রস্রবণ, তৃণভূমি জাতীয় সমৃদ্ধ জলাভূমির মতো প্রতিকূল যে জায়গা, যেখানে অন্য জীব বেঁচে থাকতে গেলে ভয় পায়, সেই সমস্ত জায়গায় কিন্তু আর্কি ব্যাকটেরিয়াদের পাওয়া যায়। এদের কারণ হলো আর্কি ব্যাকটেরিয়ার যে কোষ প্রাচীরের গঠন সেটা কিন্তু অন্য ব্যাকটেরিয়ার থেকে আলাদা। ঠিক আছে, এদের যে কোষ প্রাচীর যে গঠন সেটা অন্য ব্যাকটেরিয়ার থেকে আলাদা। দেখো এদের যে কোষ প্রাচীর তাতে একটা বিশেষ টাইপের সুগার পাওয়া যায় না। দেখো ব্যাকটেরিয়াদের কোষ প্রাচীর কী দিয়ে তৈরি? একটু আগে আমি তোমাদের বলেছি যে ব্যাকটেরিয়ার যে কোষ প্রাচীর হয় সেটা কিন্তু পেপটিডোগ্লাইকেন দিয়ে তৈরি হয়। মনে করে দেখো, একটু আগে ওখানে লেখা হয়েছিল তাই না, ব্যাকটেরিয়ার যে কোষ প্রাচীর সেটা কী দিয়ে তৈরি হয়? পেপটিডোগ্লাইকেন দিয়ে তৈরি হয়। এবং ব্যাকটেরিয়াদের কোষ প্রাচীরে কিন্তু সেলুলোজ থাকে না, এটা থাকে কি থাকে না? সেলুলোজ থাকে না। এই দুটো জিনিস কিন্তু মনে রাখবে, এনসিইআরটি এটা উল্লেখ করছে, মানে রেল, এটা হচ্ছে রেলের কাছে একটা অস্ত্র। সেলুলোজ থাকে না কিন্তু পেপটিডোগ্লাইকেন থাকে। আর এই যে আর্কি ব্যাকটেরিয়া, এই আর্কি ব্যাকটেরিয়া বাকি ব্যাকটেরিয়া দুজনেরই কিন্তু পেপটিডোগ্লাইকেন থাকে, কিন্তু একটা বিশেষ টাইপের সুগার এই আর্কি ব্যাকটেরিয়াতে থাকে না। কি থাকে না? একটা আর্কি ব্যাকটেরিয়াতে থাকে না, যাকে ন্যাম বলা হয়, NAM। ঠিক আছে, এর ফুল ফর্ম আছে বাট জানার দরকার নেই। এই ন্যাম নামের সুগারটা কিন্তু আর্কি ব্যাকটেরিয়াতে থাকে না। আর সেই কারণেই এরা কিন্তু কি হয় না, ওই ব্যাকটেরিয়াগুলোর মতো অত সহজ সরল নয়। ঠিক আছে, নেই তো, ওই জন্য বেশি জটিল এরা। ওকে, আর জিনিস মাথা রাখো, এই যে মিথোজেনিক যে ব্যাকটেরিয়া পাওয়া যায়, যা দ্বারা মিথেন গ্যাস তৈরি হয়, এরা কী করে? বেসিক্যালি মিথেন গ্যাস তৈরি করে। জেন শব্দ অর্থ জেনেসিস থেকে আসে, মানে উৎপন্ন করা। তো মিথোজেনিক যে ব্যাকটেরিয়াগুলো হয় তারা গরু, মহিষ ইত্যাদিদের যে রোমন্থক প্রাণীদের অন্ত্রে বাস করে। রোমন্থক প্রাণীদের অন্ত্রে বাস করে মানে কি? যারা ওই যে জাবর কাটে। ঠিক আছে, এরা জাবর কাটে, এদের অন্ত্রে কিন্তু এরা বাস করে। ঠিক আছে, এবং এদের যে মল, ঠিক আছে, তাদের থেকে কিন্তু মিথেন গ্যাস, যেটা হচ্ছে বায়োগ্যাস, যেটাকে আমরা গোবর গ্যাসও বলি, সেটা কিন্তু পাওয়া যায়। ঠিক আছে, কেন পাওয়া যায়? এই যে মিথোজেনিক ব্যাকটেরিয়াটা থাকে তাই। ক্লিয়ার হয়েছে আশা করি। তো এগুলো হচ্ছে নর্মাল তোমাদের। এর মধ্যে কয়েকটা প্রশ্ন হতে পারে, যেমন আর্কি ব্যাকটেরিয়াগুলো অন্য ব্যাকটেরিয়ার থেকে আলাদা কেন? কারণ এদের পেপটিডোগ্লাইকেন থাকে, এরও পেপটিডোগ্লাইকেন থাকে, এদের সেলুলোজ থাকে না, দুটোটি সেলুলোজ থাকে না, কিন্তু একটা বিশেষ টাইপের সুগার যেটা ন্যাম, এটা এদের কি হয় না, কোষ প্রাচীরে পাওয়া যায় না। এই আর্কি ব্যাকটেরিয়াদের যেহেতু যায় না, এটা যায় না, ওই জন্য আমি ক্রস মেরে দিচ্ছি এখানে, যায় না, সেই জন্য এরা কিন্তু অনেক বেশি টাফ হয়ে যায়। সোজা কথা বলতে বোঝা গেল আশা করি। ওকে, আচ্ছা নেক্সট পরেরটা চলো। দেখো পরেরটা হচ্ছে আমরা পড়ছি ইউ ব্যাকটেরিয়া। আর্কি ব্যাকটেরিয়া আর ইউ ব্যাকটেরিয়া, এই দুই টাইপের ব্যাকটেরিয়া হয়। ঠিক আছে, দেখবে হাজার হাজার ইউ ব্যাকটেরিয়া কিন্তু আমাদের পরিবেশে বর্তমান। এই ইউ ব্যাকটেরিয়াগুলোকেই কিন্তু আদপে প্রকৃত ব্যাকটেরিয়া বলা হয়। মনে রাখবে আর্কি ব্যাকটেরিয়াগুলো কিন্তু প্রকৃত ব্যাকটেরিয়া বলা হয় না। এর কারণ আছে, এই যে আমরা বললাম না, বিজ্ঞানী উজ উনি এই ডোমেন সিস্টেম ভাগ করে গেছিলেন, এবং উনি যখন ডোমেন সিস্টেম ভাগ করেন তখন উনি এই আর্কি ব্যাকটেরিয়াগুলোকে আলাদা করে দিয়েছিলেন। ঠিক আছে, এবং কিভাবে করেছিলেন সেই ডিটেলস আমি তোমাদের পেটে মানে বিস্তরভাবে আলোচনা করেছি। ঠিক আছে, এনসিইআরটিতে সেই পার্টটা নেই। যাই হোক, তো এই যে তোমাদের প্রকৃত ব্যাকটেরিয়া কাদেরকে বলা হয়? ইউ ব্যাকটেরিয়াকে কিন্তু প্রকৃত ব্যাকটেরিয়া বলা হয়। ঠিক আছে, এদের একটি বৈশিষ্ট্য কি? এদের কোষ প্রাচীর অত্যন্ত সুদৃঢ় হয়, এবং এদের ব্যাকটেরিয়াতে সচল ফ্লাজেলাও দেখা যায়। মনে রাখবে আর্কি যে ব্যাকটেরিয়াগুলো আছে তাদের ক্ষেত্রে কিন্তু ফ্লাজেলার অনুপস্থিতি দেখা যাচ্ছিল। সব আর্কি মানে বেশিরভাগ আর্কি ব্যাকটেরিয়াতে কিন্তু ফ্লাজেলা নেই, যেখানে বেশিরভাগ ইউক্যারিওটিক ব্যাকটেরিয়াতে কিন্তু ফ্লাজেলা আছে। এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। ঠিক আছে, নেক্সট মনে রাখবে
যে সায়ানো ব্যাকটেরিয়া যেটা, এদেরকে কিন্তু নীলাভ সবুজ শৈবালও বলা হয়, এবং সবুজ উদ্ভিদের মতো এরা কিন্তু ক্লোরোফিল রঞ্জক থাকে, এবং যে ক্লোরোফিল রঞ্জক থাকে তাকে বলা হয় ক্লোরোফিল এ। ঠিক আছে, এদের দেহে আমাদের যেরকম আমরা যে চারপাশে উদ্ভিদগুলো দেখি তারা সবুজ হয় কেন? ক্লোরোফিল থাকে তাই। ওখানে ক্লোরোফিল এ বি সি ডি অনেক ধরনের থাকে, কিন্তু মেন হচ্ছে ক্লোরোফিল এ। আর সেই উন্নত উদ্ভিদ দেহে যে ক্লোরোফিল এ থাকে এটা তাদের দেহে পাওয়া যায়। তাহলে ভাবো এদের গঠন সরল হতে পারে, কিন্তু কার্যপ্রণালী ভাবতে পারছো? উন্নত, এরা প্রোক্যারিওটিক এককোষী, অথচ বহুকোষী অতি উন্নত জীবদেহে যে ক্লোরোফিল পাওয়া যাচ্ছে এদের দেহে সেই ক্লোরোফিল পাওয়া যায়। এখন তোমরা বলবে স্যার এদের তো পাতা থাকে না, তো ক্লোরোফিল থাকে কনে? ক্লোরোফিল থাকে হচ্ছে এদের যে বডি সারফেস থাকে তার ওপরেই ক্লোরোফিলগুলো থাকে, অর্থাৎ এদের যে কোষ পর্দা থাকে, ঠিক আছে, তার ওপরেই কিন্তু কি থাকে, এদের কিন্তু কোষ পর্দা থাকে। এমন নয় যে এদের কোষপ্রাচীর থাকে মানে কোষ পর্দা থাকে না, কোষ পর্দা থাকে, প্লাজমা মেমব্রেন এদের থাকে। সেই প্লাজমা মেমব্রেনের ওপরে কি থাকে, এই ক্লোরোফিলগুলো সজ্জিত থাকে। ঠিক আছে, আচ্ছা, নেক্সট হচ্ছে মনে রাখবে একটা জিনিস, যে সায়ানো ব্যাকটেরিয়া কি। এক তো তোমরা দেখতে পেলে সায়ানো ব্যাকটেরিয়ার দেহে ক্লোরোফিল আছে, তার মানে এরা ডেফিনেটলি সালোক সংশ্লেষ করতে পারে। আর সালোক সংশ্লেষ করতে পারে মানে এরা ডেফিনেটলি সবুজই, অর্থাৎ নিজে খাদ্য নিজে তৈরি করতে পারে। গেল, নেক্সট হচ্ছে সায়ানো ব্যাকটেরিয়া এক ধরনের এককোষী, ব্যাকটেরিয়া মানে এককোষী, সূত্রাকার বা কলোনি গঠনকারী, মিষ্টি জলে বা সমুদ্রে বসবাস করে, অথবা স্থলজ শৈবাল। এখন শৈবাল বলেছে কেন? মনে রাখবে এই সায়ানো ব্যাকটেরিয়াগুলোকে ব্লু গ্রিন অ্যালগি বলা হয়, একটু আগে আমি লিখেছি। এদের অ্যাকচুয়ালি এরা অ্যালগি নয়, কারণ অ্যালগি হলে এরা তো উদ্ভিদের মধ্যে ঢুকে যেত, বহুকোষী হয়ে যেত। বাট অ্যাকচুয়ালি এরা অ্যালগি নয়, কারণ এরা বহুকোষীই নয়। যেহেতু এরা অ্যালগি নয়, ভালো করে বুঝবে, যেহেতু এরা অ্যালগি নয়, দেখো অ্যালগি মানে বহুকোষী হতেই হবে, কারণ আমরা জানি প্রোটিস্টা এবং মোনেরা বাদ দিয়ে বাকি সব বহুকোষী। ঠিক আছে, তো এরা কিন্তু শৈবাল অ্যাকচুয়ালি নয়, কিন্তু এদের বলা হয় শৈবাল। ঠিক আছে, অ্যাকচুয়ালি এরা ব্যাকটেরিয়া, সায়ানো ব্যাকটেরিয়া। ওকে, এবং এরা কেমন হয়? এরা কখনো সুতোর মতো আকারে থাকে, অর্থাৎ একটা আরেকটার সঙ্গে জুড়ে সুতোর মতো তৈরি করে, কখনো অনেকগুলো একসঙ্গে রয়েছে বুঝু বুঝু করে, তাদেরকে কলোনি বলা হয়। ঠিক আছে, এবং এই যে কলোনি বা তোমাদের এই যে সূত্রাকার যাই গঠন করুক না কেন, এদের এক ধরনের জিলেটিন আবরণী দ্বারা এদের এই আবরণটা তৈরি হয়, অর্থাৎ এরা একে অপরের সঙ্গে না, এই দেখো এখানে লেখা রয়েছে এই মিউসেলেজ আবরণী বা জিলেটিন আবরণী, দুটো যদিও একটু পার্থক্য আছে। ঠিক আছে, এনসিইআরটির একটা দোষ, লেখে এক আর এই চিত্রে এক লেখে, মানে প্যারাতে এক লেখে আর চিত্রে এক লেখে। জিলেটিন যে আবরণী সেটা একটু অন্য ধরনের পদার্থ দিয়ে তৈরি হয়, যেখানে মিউসিলেজ আবরণী একটু অন্য ধরনের পদার্থ দিয়ে তৈরি হয়, বাট যেহেতু নেই ডোন্ট ওরি। তো জিলেটিন বা মিউসেলিজিয়াস এই দুই ধরনের আবরণী দিয়ে এদের পুরো এই যে কলোনি দেখতে পাচ্ছ, কলোনি তৈরি হয়েছে। ঠিক আছে, দেখতে পাচ্ছ এটা কলোনি তৈরি হয়েছে। ওকে, দেখো একটা কোষ একটা কোষের সঙ্গে জুড়ে 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 পুরো কলোনি তৈরি হয়েছে। ওকে, এবার এদের মাঝখানে একটা স্পেশাল টাইপের কোষ থাকে যাকে হেটারোসিস্ট বলা হয়, এবং এই হেটারোসিস্ট কিন্তু বেসিক্যালি নাইট্রোজেনকেও সংশ্লেষ করতে পারে। ঠিক আছে, মনে রাখবে হেটারোসিস্ট হচ্ছে সেই ধরনের কোষ যেটা নাইট্রোজেনকে সংশ্লেষ করে। ক্লিয়ার হচ্ছে আশা করি। আরেকটা জিনিস মনে রাখবে যে এরা, তোমরা দেখেছো বিভিন্ন জলাশয়, বদ্ধ জলাশয় যার মধ্যে জলের ফ্লো নেই, যার উপরে দেখবে পানা টানা জন্মে গেছে, যেখানে মানুষ তার বর্জ্য ফেলে, প্লাস্টিক ফেলে, তারপরে বাড়ির খাবার পরে এই সমস্ত বাড়তি অংশ, খোসা ইত্যাদি সব ফেলে। প্লাস এমন জায়গায় দেখবে, যেমন কলকাতা বহু জায়গায় দেখা যায় যেখানে কারখানার পাশে একটা ডোবা মতো আছে, তার ওপরে দেখবে এক ধরনের সবুজ হয়ে আছে। মানে যদি তোমাদের দেখাই, জাস্ট এ মিনিট, দেখো এখানে দেখতে পাচ্ছ আমি একটা পুকুর এঁকেছি, আর নিচে দেখতে পাচ্ছ আমি দুটো মাছ এঁকে দিয়েছি, এরা উল্টে আছে, মানে মৃত মাছ বেসিক্যালি। এটা কোথায় দেখা যায়? যেমন বললাম তোমাদের, দূষিত যে জলাশয় আছে, অর্থাৎ বদ্ধ জলাশয়, বিশেষ করে কারখানার পাশে, যেখানে কারখানার যে সমস্ত জিনিসপত্র সেগুলো পড়ে, এরকম জায়গায় এই অ্যালগাল ব্লুম তৈরি হয়। ঠিক আছে, এই যে লেখা রয়েছে দেখো, আমি এখানে দাগিয়েও দিয়েছি অ্যালগাল ব্লুম। ওকে, অ্যালগাল ব্লুম তৈরি করে এরা। ওকে, অ্যালগাল ব্লুম কারা তৈরি করে? তাহলে সায়ানো ব্যাকটেরিয়া, মানে ব্যাকটেরিয়ার কাজ বেসিক্যালি। ঠিক আছে, এবং মাছগুলো মারা যায় কারণ এই জল দূষিত হয়ে যায়, এবং জলে অক্সিজেন দ্রবীভূত হতেই পারে না। কেন? কারণ এই ওপরে এমন একটা আস্তরণ তৈরি করে রেখেছে যে অক্সিজেন জলের সংস্পর্শে এসে জলে দ্রবীভূত হতেই পারে না, যার ফলে কী হয়, এই মাছেরা উপযুক্ত অক্সিজেন এবং লাইট, আলো প্রবেশ করে না, ইনফ্যাক্ট অর্থাৎ একটা বন্ধ পরিবেশ তৈরি হয়, যার ফলে কিন্তু মাছরা মারা যায়। শুধু মাছ নয়, বিভিন্ন জলজ প্রাণী যারা জলের উপর বেশ করে বাস করে তারাও কিন্তু মারা যায়। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার।
আর একটা জিনিস তোমাদের যেটা বললাম একটু আগে, যে এদের একটা স্পেশাল টাইপের কোষ থাকে যাদের মাধ্যমে এরা কিন্তু নাইট্রোজেন সংশ্লেষও করতে পারে। পয়েন্ট টু বি নোটেড, যখন অনুকূল পরিবেশ থাকে, আলো থাকে, ভালো পরিবেশ আছে, তখন এরা বেসিক্যালি স্বভোজী, অর্থাৎ এরা কিন্তু নাইট্রোজেন ফিক্স করে না। কিন্তু যখন পরিবেশ খারাপ তখন এরা নাইট্রোজেন ফিক্স করে এবং নিজেদের পুষ্টি এখান থেকে এরা গ্রহণ করতে পারে। ক্লিয়ার হয়েছে? এবং সেই ধরনের কোষকে আমরা কী বলবো? হেটারোসিস্ট। এই হেটারোসিস্ট বাদ দিয়ে অন্য জায়গায় এরা নাইট্রোজেন সংশ্লেষ করতেই পারবে না। এর কারণ এই নাইট্রোজেন সংশ্লেষ করার জন্য যে উৎসেচক থাকে সেটা অক্সিজেনের সংস্পর্শে এসে নষ্ট হয়ে যায়। সেই জন্য নাইট্রোজেন সংশ্লেষ করতে হলে আলাদা করে একটা ঘর বানিয়ে এদের করতে হয়, আর সেটাই হচ্ছে এখানে হেটারোসিস্ট। বোঝা গেল আশা করি? ওকে, চলো নেক্সট পরেরটাতে। আচ্ছা, পরেরটাতে যাওয়ার আগে এই যে এখানে আঁকা রয়েছে, এটা কোন ব্যাকটেরিয়া সেটা একটু বলে দিই। এটা হচ্ছে নস্টক। এটা হচ্ছে নস্টক, ঠিক আছে? ক্লিয়ার হচ্ছে? এটা কি? এটা হচ্ছে নস্টক। ওকে, এটা কলোনি তৈরি করে। চলো নেক্সট পরেরটাতে। এই যে এখানে দেওয়া রয়েছে দেখো, এই তোমাদের ওই বাকি পার্টটা, ওই প্যারার বাকি পার্টটা হচ্ছে এইটা। দেখতে পাচ্ছ এখানে দেওয়া রয়েছে কি, যে নস্টক, অ্যানাব্যানা ইত্যাদি যে সমস্ত আছে তারা কিন্তু এই সায়ানো ব্যাকটেরিয়ার মধ্যেই পড়ে। দুটো এক্সাম্পল আছে তোমাদের সায়ানো ব্যাকটেরিয়া, নস্টক এবং অ্যানাব্যানা। এবং এরা কিন্তু কি করে, ওই ধরনের এই যে হেটারোসিস্ট কোষ গঠন করে, এবং এরা কোষগুলোকে যুক্ত রাখে কিসের মাধ্যমে? মিউসিলিজিয়াস বা জিলেটিন যে আবরণী থাকে তার মাধ্যমে, ঠিক আছে? এবং এরা কিন্তু নাইট্রেট, নাইট্রাইট ইত্যাদি কিন্তু অ্যামোনিয়ার মতো বিভিন্ন জিনিস কিন্তু ফিক্স করতে পারে। কারা ফিক্স করতে পারে? যারা রাসায়নিক সংশ্লেষকারী ব্যাকটেরিয়া হয়। দুই ধরনের ব্যাকটেরিয়া একটু আগে আমি তোমাদের বললাম, যেমন একটু আগে কী বললাম, যে যারা অটোট্রপ মানে স্বভোজী, তাদেরকে দুটো পার্টে ভাগ করা যায়। একটা হচ্ছে আলোকভোজী, আলোক স্বভোজী, আর একটা হচ্ছে রাসায়নিক স্বভোজী, ঠিক আছে? একটা হচ্ছে ফটোট্রপিক, একটা হচ্ছে কেমোট্রপিক। এই যে ফটো যারা হয়, যারা আলোর মাধ্যমে সংশ্লেষ করে, তারা তো দেখতে পেলে সায়ানো ব্যাকটেরিয়া। আরেক ধরনের ব্যাকটেরিয়া পাওয়া যায় আছে রাসায়নিক ব্যাকটেরিয়া। এরা আলোর হেল্প নেয় না, না নিয়ে এরা কী করে? নাইট্রেট, নাইট্রাইট, অ্যামোনিয়া ইত্যাদি বিভিন্ন অজৈব বস্তু জারণ ঘটায়, অক্সিডেশন করে, এবং তার ফলে যে শক্তি উৎপন্ন হয় সেটা কি এরা কী করে? শক্তি হিসাবে গ্রহণ করে, ঠিক আছে? এরা নাইট্রোজেন, ফসফরাস, আয়রন, সালফার ইত্যাদি পরিপোষকগুলোকে আসলে কী করে? মাটির সঙ্গে মিশিয়ে দেয়। দেখো, নাইট্রোজেন হচ্ছে তিনটে কোভ্যালেন্ট বন্ডের মাধ্যমে একটার সাথে আরেকটায় যুক্ত থাকে। যদি নাইট্রোজেন পড়ে থাকো তো জানো। সমস্যা হচ্ছে এই বন্ডকে ভাঙাটা খুব চাপের হয়, সহজে ভাঙা যায় না। তো কিছু কিছু প্রাণীর কাছে সেই ক্ষমতা থাকে যারা এই বন্ডকে ভেঙে নাইট্রোজেনকে মলিকুলার ফর্ম থেকে দ্রবীভূত ফরম্যাটে আনতে পারে, অর্থাৎ মাটিতে মিশতে পারে এমন ফরম্যাটে আনতে পারে। এবং সেটা করার উপায় হচ্ছে নাইট্রেট, নাইট্রাইট ইত্যাদি, অ্যামোনিয়া ইত্যাদি জারণ করা। করে কি করে? নাইট্রোজেন, ফসফরাস, আয়রন এই সমস্ত যে সমস্ত মলিকুলার ফরম্যাটে থাকে তাদেরকে মাটিতে মিশিয়ে দেওয়া, যার ফলে পরবর্তীকালে যে সমস্ত উদ্ভিদরা মাটির ওপর নির্ভর করে, যেমন বিশেষ করে বিভিন্ন ফাঙ্গাস আছে বা প্রোটোজোয়া আছে, অন্যান্য ব্যাকটেরিয়ারা আছে, বড় উদ্ভিদ আছে, তারা যেন সেখান থেকে পুষ্টি নিতে পারে। ক্লিয়ার হয়েছে? তো মনে রাখবে একটা জিনিস, তোমাদের একটু আগেও বলেছি যে প্রকৃতিতে কিন্তু পরভোজী ব্যাকটেরিয়ার সংখ্যাই কিন্তু বেশি, ঠিক আছে? আচ্ছা, এছাড়াও এদেরকে অনেক ভালো কাজেও লাগে, যেমন দুধ থেকে দই তৈরিতে এদের কাজে লাগে, অ্যান্টিবায়োটিক প্রস্তুতিতে এদের কাজে লাগে। আরও বলছি, চলো পরের পেজে। শিম্বগোত্রীয় যে উদ্ভিদ আছে তাদের মূলে নাইট্রোজেনের সংবর্ধন দেখা যায়। এটাকে কি বলা হয়? এই ধরনের রাইজোবিয়াম, ঠিক আছে? আমরা জানি যে শিম্বগোত্রীয় যে উদ্ভিদ, যেমন মটর গাছ, ঠিক আছে, তাদের মূলে রাইজোবিয়ামকে পাওয়া যায়। এই রাইজোবিয়াম হচ্ছে মিথজীবী ব্যাকটেরিয়া, যেটা গাছকে সাহায্য করে, ঠিক আছে? আর গাছ ওদেরকে কী দিয়ে সাহায্য করে? খাদ্য দিয়ে সাহায্য করে। ওকে, এছাড়াও বিভিন্ন রোগ সৃষ্টিকারী অণুজীবও আছে, যেমন যারা মানুষের ক্ষতি করে, ফসলের ক্ষতি করে, খামারে প্রতিপালিত প্রাণীদের ক্ষতি করে ইত্যাদি ক্ষতি করে, যেমন কলেরা সৃষ্টিকারী, টাইফয়েড সৃষ্টিকারী, টিটেনাস সৃষ্টিকারী, ঠিক আছে? তারপরে ক্যাঙ্কার সৃষ্টিকারী, ঠিক আছে? সাইট্রিক ক্যাঙ্কাস বলে, এরা লেবুর ক্যাঙ্কার এরকম নাম দিয়ে দেয়, ঠিক আছে? তো সাইট্রিক লেবু গাছে এক ধরনের ক্যাঙ্কার রোগ হয়, যেটা হচ্ছে এরা তৈরি করে, ঠিক আছে? সাইট্রিক ক্যাঙ্কার বলে একে। ওকে, সাইট্রিক ক্যাঙ্কার বলে। তো এই ধরনের রোগ সৃষ্টিকারী যে সমস্ত ব্যাকটেরিয়া, তারাও কিন্তু আছে। মিথজীবী ব্যাকটেরিয়াও আছে, আবার ভালো কাজ করতে পারে এমন ব্যাকটেরিয়াও আছে। দেখো, দুধ আমরা জানি ল্যাক্টোব্যাসিলাস যে ব্যাকটেরিয়া থাকে, ঠিক আছে? ল্যাক্টোব্যাসিলাস, ঠিক আছে? ল্যাক্টোব্যাসিলাস, এই ল্যাক্টোব্যাসিলাস যে ব্যাকটেরিয়া, এই ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়াই কিন্তু ওই দুধ থেকে দই তৈরিতে আমাদের হেল্প করে, ঠিক আছে? ওকে, ব্যাসিলাস মানে এটা কিন্তু দণ্ডাকার ব্যাকটেরিয়া। একটু আগে তোমাদের বলেছি ব্যাসিলাস হচ্ছে দণ্ডাকার ব্যাকটেরিয়া, ঠিক আছে? আচ্ছা, কলেরার ব্যাকটেরিয়ার নাম তোমরা সবাই জানো, ভিব্রিও কলেরি। দেখো, ভিব্রিও আছে,
ঠিক আছে, তোমাদের যদি বলে পরীক্ষা কেমন প্রশ্ন দেয় বলে দিচ্ছি, বলবে যে কলেরা সৃষ্টিকারী ব্যাকটেরিয়াটি নিচের কোন শেপের হয়, তখন তোমরা মাথা খারাপ হয়ে যাবে। তোমরা বলবে স্যার এ তো স্যার আমরা এতে পাইনি, আপনি তো পড়াননি। তাহলে ভালো করে দেখো পড়িয়েছি কি না। ভিব্রিও কলেরি, ভিব্রিও আছে, তার মানে সেটা কমা শেপের। ক্লিয়ার হয়েছে? তো কমা শেপ হবে অ্যান্সার। ওকে, আচ্ছা, এখানে আমরা পাচ্ছি ব্যাকটেরিয়ার প্রজনন। দেখো ব্যাকটেরিয়া মূলত ফিশন পদ্ধতিতে, ঠিক আছে, FISSION, ফিশন পদ্ধতিতে বংশবিস্তার করে এবং তার মধ্যে বায়োনারি ফিশন সবথেকে বেশি দেখা যায়। ঠিক আছে, দুটো পার্টে এরকম একটাই ব্যাকটেরিয়া প্রথমে কী করে, এদের যে এই যে দেখো জেনেটিক মেটেরিয়াল আছে তাকে কপি করে, তারপর কী হয় দুটো পার্টে এখান থেকে ভাগ হয়ে যায়, এটাকে বলা হয় বায়োনারি ফিশন। এটাই এরা করে, ঠিক আছে। এবং প্রতিকূল পরিবেশে কিন্তু এরা রেণু উৎপন্ন করে, রেণু মানে স্পোর, ঠিক আছে, প্রতিকূল পরিবেশে এরা স্পোরও উৎপাদন করে, ঠিক আছে। এছাড়াও এদের মধ্যে যৌন জনন পদ্ধতিও দেখা যায়, যেখানে এক ব্যাকটেরিয়া আরেকটা ব্যাকটেরিয়াকে কী করে, তার ডিএনএ দিচ্ছে এবং ওই আরেকটা ব্যাকটেরিয়াকে ডিএনএ দিচ্ছে, অর্থাৎ একে অপরের মধ্যে ডিএনএ স্থানান্তরণ করে। এটাকে বলা হয় কনজুগেশন। কি বলা হয়? কনজুগেশন। এবং কনজুগেশন হচ্ছে আর্লিয়েস্ট টাইপ অফ সেক্সুয়াল রিপ্রোডাকশন প্রসেস, ঠিক আছে। সব থেকে প্রাচীন সেক্সুয়াল রিপ্রোডাকশন প্রসেস হচ্ছে এই কনজুগেশন। বেসিক্যালি কনজুগেশন ইজ নট আ সেক্সুয়াল রিপ্রোডাকশন প্রসেস, কিন্তু এটাকে সেক্সুয়াল রিপ্রোডাকশন হিসেবেই সায়েন্স বলে। তার কারণ এখানে কি হয়, এখানে কোনো গ্যামেট তো তৈরি হয় না, কিন্তু ডিএনএ ট্রান্সফার হয়, ঠিক আছে। এবার আমরা মাইকোপ্লাজমা নিয়ে একটু পড়ে নেবো, লাস্ট প্যারায় আছে, চলো। দেখো মাইকোপ্লাজমা হচ্ছে এক ধরনের ব্যাকটেরিয়া যার কিন্তু কোষ প্রাচীর থাকে না। তার মানে বুঝতেই পারছো এটা একটা এক্সেপশন। এটা কি একটা এক্সেপশন? কারণ এর কোষ প্রাচীর থাকে না, তো ডেফিনেটলি এটা একটা এক্সেপশন হবে, ঠিক আছে। এবং এরা কিন্তু ক্ষুদ্রতম কোষ এদেরকে বলা হয়, এবং এরা অক্সিজেন ছাড়াই বেঁচে থাকতে পারে, ঠিক আছে। এবং এদেরকে অ্যানারোবিক বলা হয়। কি বলা হয়? অ্যানারোবিক। ওকে, নেক্সট হচ্ছে এরা কিন্তু অ্যাকচুয়ালি তোমাদের রোগ সৃষ্টিকারী, মানে পরজীবী বেসিক্যালি, ঠিক আছে। এরা কিন্তু বেসিক্যালি কি রোগ সৃষ্টিকারী। রোগ সৃষ্টিকারী কখন হবে? যখন অন্য প্রাণীর মধ্যে ঢুকবে, তার মানে বেসিক্যালি এরা কি পরজীবী, ঠিক আছে। তো মাইক্রোপ্লাজমা সম্পর্কে এটুকুই এনসিইআরটিতে উল্লেখ আছে। ক্লিয়ার হয়েছে আশা করি? ওকে, তো এই হচ্ছে তোমাদের টোটাল আমরা যেটা পড়ালাম এখনও পর্যন্ত, সেটা হচ্ছে মোনেরাটাকে আমরা শেষ করলাম, ঠিক আছে। চলো এবার আমরা প্রোটিস্টায় যাব। আজকে ভেবেছিলাম কোশ্চেন অ্যান্সারিং করাবো না, পরের দিন তোমাদের ওই যে বললাম একটা পড়াবো, সেটা হচ্ছে ছত্রাক, তার সঙ্গে তোমাদের এই টোটাল যে আছে তার কোশ্চেন অ্যান্সারিং, যেটা ইউতে আছে, মানে অ্যাকচুয়ালি তোমাদের রেলওয়ের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স, সেটা করে দেবো, ঠিক আছে। চলো পরেরটা যাওয়া যাক। দেখো পরেরটা হচ্ছে প্রোটিস্টা। প্রোটিস্টাকে আমরা কয়েকটা পার্টে ভাগ করতে পারি, যেমন ক্রাইসোফাইট, ঠিক আছে, ক্রাইসোফাইট। যেমন তোমাদের ডিনোফ্লাজেলেটস, ঠিক আছে। যেমন তোমাদের ইউগ্লিনয়েড, ঠিক আছে। যেমন তোমাদের প্রোটোজোয়া, আর যেমন তোমাদের স্লাইম মোল্ড, ঠিক আছে, স্লাইম মোল্ড। ওকে, তো কটা হলো? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা। এর মধ্যে এই যে ক্রাইসোফাইট আছে, এই ক্রাইসোফাইটের মধ্যে দুটো জিনিস আছে, একটা হচ্ছে ডায়াটম আর হচ্ছে ডেসমিড, ঠিক আছে, ডায়াটম আর ডেসমিড। এছাড়াও এই যে প্রোটোজোয়া আছে, এদের মধ্যে কয়েকটা আছে, যেমন অ্যামিবা, যেমন ফ্লাজেলেট, যেমন সিলিয়েট, যেমন স্পোরোজোয়ান, ঠিক আছে, স্পোরোজোয়ান। তো সব কটাকে আমরা এক বাই এক আস্তে আস্তে প্রত্যেকটা পড়ে নেবো, ঠিক আছে, এবং উইথ দ্য হেল্প অফ এনসিইআরটি। চলো দেখো পরবর্তী যেটা পার্ট, সেটা হচ্ছে প্রোটিস্টা, যেটা বললাম। দেখো আমাদের যে এককোষী প্রাণী আছে, আমাদের যত এককোষী ইউক্যারিওটিক আছে, সব প্রোটিস্টার অন্তর্ভুক্ত, ঠিক আছে। একটু আগে তোমাদের বলেছি, বহুবার বলেছি, স্টার্টিংয়েও বলেছি, যে এককোষী প্রোক্যারিওটিক মোনেরার মধ্যে
এবং এককোষী ইউক্যারিওটিক সব প্রোটিস্টার মধ্যে আছে। তার মানে এদের কিন্তু পয়েন্ট টু বি নোটেড, এদের কিন্তু কী আছে, নিউক্লিয়াস আছে, এবং এদের দেহের মধ্যে কিন্তু পর্দাবৃত যে অঙ্গাণুগুলো আছে সেগুলোকে দেখা যায়। ক্লিয়ার হয়েছে আশা করি। নেক্সট দেখো, কিন্তু এদের রাজ্যের যে সীমানা সেটা সুস্পষ্ট নয়। কারণ কি, এদের মধ্যে এমন কিছু জীব দেখা যায় যারা অনেকটা বিহেভ করে ওই প্রাণীদের মতো, আবার অনেকটা বিহেভ করে উদ্ভিদের মতো, আবার অনেকটা বিহেভ করে, কেউ কেউ বিহেভ করে ছত্রাকের মতো। ফলে এদের যে সীমানা সেটা সুস্পষ্ট নয়। ঠিক আছে। কোনো কোনো বিজ্ঞানী যাকে সালোক সংশ্লেষকারী প্রোটিস্ট বলে মনে করে, অন্য একজন বিজ্ঞানী সেটাকে উদ্ভিদ বলেও মনে করতে পারে। এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। ঠিক আছে। ফলে এদের সীমানা সুনির্দিষ্ট নয়। ঠিক আছে। দেখো, ক্রাইসোফাইট, ডিনোফ্লাজেলেটস, ইউগ্লিনয়েড, স্লাইম মোল্ড এবং আদ্য প্রাণী যাকে আমরা প্রোটোজোয়ান্স বলি। আমি তোমাদের বলেছি প্রোটোজোয়ান্স মানে হচ্ছে আদ্য প্রাণী। ঠিক আছে। তাদেরকে এইভাবে এদেরকে বলা হয় আদ্য প্রাণী। প্রোটো শব্দের অর্থ আদি, জোয়ান্স মানে হচ্ছে প্রাণী, তো প্রোটোজোয়ান্স মানে হচ্ছে আদ্য প্রাণী। এই কটা পার্টে এদের ভাগ করা হয়েছে। ঠিক আছে। এবং তাদেরকে প্রোটিস্টার মধ্যে রাখা হয়েছে, যেটা তোমাদের একটু আগে শ্রেণীবিভাগ করে দিয়েছিলাম। তো প্রোটিস্টা রাজ্যের সদস্যরা কিন্তু প্রাথমিকভাবে তারা জলে বাস করে। এক নম্বর কথা, দে আর অ্যাকুয়াটিক, জলে বাস করে। ঠিক আছে। এবং এরা কিন্তু উদ্ভিদ, প্রাণী এবং ছত্রাক এদের সঙ্গে একটা লিঙ্ক তৈরি করে। একটু আগে বললাম কেউ কেউ উদ্ভিদের মতো বিহেভ করে, কেউ কেউ প্রাণীদের মতো বিহেভ করে, কেউ কেউ ছত্রাকদের মতো বিহেভ করে। ঠিক আছে। যে একটু পরে তুমি স্লাইম মোল্ডকে পড়বে, স্লাইম মোল্ড কিন্তু স্যাপ্রোফাইট হয়, অর্থাৎ মৃতজীবী হয় ছত্রাকের মতো। একটু পরেই তুমি ইউগ্লিনয়েড সম্পর্কে পড়বে, তারা উদ্ভিদের মতো সালোক সংশ্লেষ করতে পারে। আবার একটু পরেই তুমি প্রোটোজোয়াকে নিয়ে পড়বে, যারা প্রাণীদের মতো বিহেভ করে। আমার কথা বোঝা যাচ্ছে? ঠিক আছে। যদি উদ্ভিদের মতো বিহেভ করে বলি, তাহলে কারা করে একটু পরে যদি পড়বে, আচ্ছা ওখানেই বলে দেবো ওখানে। ঠিক আছে। নেক্সট চলো, ইউক্যারিওটিক হওয়ায় প্রোটিস্টা রাজ্যগুলোর মধ্যে কিন্তু যে সুস্পষ্ট, একটু আগে বলেছি, সুস্পষ্ট নিউক্লিয়াস দেখা যায় এবং পর্দাবৃত অঙ্গাণু দেখা যায়। ঠিক আছে। যেমন গলগি বডি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ইত্যাদিকে দেখা যায়। ঠিক আছে। ইআরকে দেখা যায়, মানে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গলগি বডি, জিবিকে দেখা যায়, এইসবকে দেখা যায়। নেক্সট হচ্ছে এটা কারো কারো সিলিয়া আছে অথবা ফ্লাজেলা আছে। তোমরা সিলিয়েট আর ফ্লাজেলেট যেটা বললাম ওখানে পড়তে পারবে। এরা কিন্তু সংযুক্তিকরণের মাধ্যমে অযৌন জনন ঘটায়। ঠিক আছে। কি অসংযুক্তি শব্দের অর্থ হচ্ছে সংযুক্তিকরণ মানে হচ্ছে ফিউশন। ঠিক আছে। ফিউশনের মাধ্যমে এরা অযৌন জনন ঘটায়, আর জাইগোট সৃষ্টির মাধ্যমে এরা কিন্তু কী করে, যৌন জনন করে। ক্লিয়ার হয়েছে আশা করি? ওকে। এই যে সংযুক্তিকরণ বললো, এটা ইংরেজি হচ্ছে সেল ফিউশন। ঠিক আছে। সেল ফিউশন। ক্লিয়ার হয়েছে আশা করি? ওকে, চলো নেক্সট পরের পার্টটায় যাবো। এর হচ্ছে তোমাদের প্রোটিস্টার একটা বেসিক ইন্ট্রোডাকশান হলো। এবার আমরা আস্তে আস্তে জীবগুলোকে নিয়ে পড়ে নেবো। দেখো, এই হচ্ছে তোমাদের ক্রাইসোফাইট। আমি বলেছিলাম ক্রাইসোফাইটের মধ্যে দুই ধরনের প্রাণীকে দেখা যায়। একটা হচ্ছে ডায়াটম, দুই সোনালি শৈবাল। এদেরকে শৈবাল বলা হলো, বেসিক্যালি শৈবাল নয়, এটা ডেসমিড। ঠিক আছে। ডায়াটম এবং ডেসমিড, এদের একটা নাম হচ্ছে কি ডেসমিড। ওকে। এদেরকে মিষ্টি জলে পাওয়া যায়, আবার লবণাক্ত, দুই ধরনের জলেই দেখা যেতে পারে। এরা কিন্তু আণুবীক্ষণিক হয় এবং জলের স্রোতে নিষ্ক্রিয়ভাবে ভাসমান হিসাবে কাজ করে। এদেরকে প্লাঙ্কটন বলা হয়। মনে রাখবে, যারা জলের স্রোতে নিষ্ক্রিয়ভাবে ভাসমান অবস্থায় থাকে, মানে কোনোরকম কোনো এনার্জি লাগাচ্ছে না, এই অবস্থায় ভাসমান অবস্থায় আছে, অর্থাৎ স্রোত যেদিকে যাচ্ছে তারাও সেদিকে যাচ্ছে, এই ধরনের জীবকে আমরা প্লাঙ্কটন বলি এবং এদেরকে ওই কারণে প্লাঙ্কটন বলা হয়। দেখো, এরা জলে সাঁতার কাটতে পারে না, তার মানে এদের কী নেই বলো তো, ফ্লাজেলা বা সিলিয়া থাকে না, বিশেষ করে ফ্লাজেলা থাকে না, ফ্লাজেলা নেই। ফ্লাজেলা থাকলে, ফ্লাজেলা কি, ধরো এরকম একটা জীব আছে, তার এরকম দেখবে একটা সরু সুতোর মতো এরকম বেরিয়ে থাকে অনেক সময়, এটাকে বলা হয় ফ্লাজেলা। ঠিক আছে। নেক্সট বলছে এদের বেশিরভাগই কী হয়, সালোক সংশ্লেষে সক্ষম এরা। যেমন ডায়াটম কিন্তু সালোক সংশ্লেষ করতে পারে, এবং ডায়াটমের যে কোষ প্রাচীর সেটা দুটো পাতলা অধিক্রমণযোগ্য খোলস দ্বারা গঠিত হয়। কেমন হয় বলে দিই, ডায়াটমের একটা খোলস এরকম, আর একটা খোলস তার উপর গিয়ে এরকমভাবে চেপে বসে, মনে হয় যেন সাবান কেস, দেখো তো সাবান কেস, তার একটা নিচে থাকে একটা ওপরে থাকে, নিচেরটা হচ্ছে যেখানে সাবান রাখা হয়, ওপরটা হচ্ছে ঢাকনা। তো এইরকমভাবে তোমাদের থাকে বেসিক্যালি, এই যে এই ফর্ম্যাটে থাকে। এবং এদের কোষ প্রাচীরে কিন্তু প্রচুর পরিমাণে লেখাও আছে, দেখো সিলিকা পাওয়া যায়। যখন ডায়াটম মারা যায় তখন এই কোষ প্রাচীর কিন্তু নষ্ট হয় না, এবং এরা বাই টাইম, অর্থাৎ সময়ে প্রচুর বহু বছর ধরে আস্তে আস্তে কী হয়, এরা ডিপোজিট হতে থাকে। কী হয়, এরা ডিপোজিট হতে থাকে, এবং ডিপোজিট হয়ে সেখানে সিলিকা সমৃদ্ধ মাটি তৈরি করে, যাকে বলা হয় ডায়াটমাস আর্থ। কি বলা হয়?
ডায়াটমাস আর্থ, এবং হতে এটা কোটি কোটি বছর সময় লাগে। ঠিক আছে, এবং এই মৃত্তিকা অত্যন্ত দানাদার হওয়ায় পালিশের কাজে লাগে, তেল সিরাপ পরিস্রাবনের কাজে লাগে। ঠিক আছে, আর ডায়াটমই কিন্তু এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই লাইনটা খুব ইম্পর্টেন্ট। ডায়াটম হচ্ছে সমুদ্রের মুখ্য উৎপাদক। ডায়াটম কি? সমুদ্রের মুখ্য উৎপাদক। এনসিইআরটিতে ডেসমিট সম্পর্কে বা সোনালী শৈবাল সম্পর্কে তেমন কিছু লেখেইনি, তো ডায়াটম সম্পর্কে তোমাদের লেখা আছে। ক্লিয়ার হয়েছে আশা করি? তো কী কী পয়েন্ট আমি বললাম ভালো করে মাথা রাখবে। এদের যে খোলস সেটা একটা যেন আরেকটার ওপর চেপে আছে, এরকম পাতলা অধিক্রমণযোগ্য খোলস দিয়ে তৈরি। এই টার্মগুলোকে খেয়াল রাখবে। সাবানের বাক্সের মতো, সোপ লাইক বক্সের মতো। এদের সিলিকায় প্রচুর পরিমাণে, এদের কোষে মানে কোষ প্রাচীরে বেসিক্যালি প্রচুর পরিমাণে সিলিকা পাওয়া যায়, এবং সেই সিলিকা কিন্তু এদের মৃত্যুর পর নষ্ট হয় না, বরং মাটিতে জমে যায়, জমে কোটি কোটি বছর ধরে এক ধরনের বিশেষ ধরনের মৃত্তিকা তৈরি করে, যাদেরকে বলা হয় ডায়াটমাস আর্থ। ঠিক আছে, এবং এরা কিন্তু সালোক সংশ্লেষকারী হয়। গুড টু গো। চল নেক্সট আমরা পরেরটায় যাব। দেখো নেক্সট আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ডাইনোফ্লাজেলেটস বা ডিনোফ্লাজেলেটস। ঠিক আছে, দেখো এরা হচ্ছে সামুদ্রিক জীব এবং এরা কিন্তু সালোক সংশ্লেষ করতে পারে। তাহলে তুমি প্রথমে যাদের পেলে তারাও সালোক সংশ্লেষ করতে পারে, এরাও সালোক সংশ্লেষ করতে পারে। কাদের সঙ্গে মিল আছে? উদ্ভিদের সাথে মিল আছে। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে আশা করি? এবং এদের দেহে কিন্তু রঞ্জকের উপস্থিতি থাকে, এবং হলুদ, সবুজ, বাদামি, নীল, এরকম বিভিন্ন লাল রঙের, বিভিন্ন রঙের কিন্তু এদেরকে দেখায়। এই যে লাল রঙ সেটাকে বলা হয় গাইনোলাক্স। এই গাইনোলাক্স লাল হয়ে যায় একদম, মানে সমুদ্রের জলে প্রচুর পরিমাণে এরা বংশবিস্তার করে, ঠিক আছে, এরা কি হয়, লাল করে দেয় সমুদ্রের জলকে। দেখতে সুন্দর লাগে, কিন্তু ঘটনা হচ্ছে এরা একটা ধরনের বিষাক্ত পদার্থকে নিঃসৃত করে, যার ফলে প্রচুর মাছ এবং প্রাণী কিন্তু মারা যায়। এই দেখো লাস্টে লেখা আছে। ঠিক আছে, বিষাক্ত পদার্থ নিঃসৃত করে, যার ফলে প্রচুর মাছকে কিন্তু এরা মেরে ফেলতে সক্ষম। এই যে ওকে, এবং এদের দেহে দুই ধরনের ফ্লাজেলা থাকে। একটা হচ্ছে তোমাদের দেখতে পাচ্ছ এরকম, এই যে দেখো মাঝখান দিয়ে বেরোয়, এই যে একটা ফাটল মতো আছে না, ঠিক আছে, এই যে ফাটল আছে, এই ফাটলের মাঝখান দিয়ে বেরোয়। আর একটা তোমাদের এই নিচের দিকে থাকে, যেটা এখানে আঁকা নেই, আমি এঁকে দিচ্ছি 1 মিনিট। ঠিক আছে, এইখান দিয়ে এরকম নিচের দিকে এরকম থাকে, অর্থাৎ একটা দেহের সঙ্গে আড়াআড়িভাবে অবস্থান করে, আর একটা দেহের দৈর্ঘ্য বরাবর অবস্থান করে, একটা প্রস্থ বরাবর অবস্থান করে, একটা দৈর্ঘ্য বরাবর অবস্থান করে। এই দুই টাইপের কিন্তু এদের ফ্লাজেলা দেখা যায়। তাহলে একটা জিনিস ভালো করে বলো, আগেরটার সাথে এর পার্থক্য কী? আগেরটায় কিন্তু ফ্লাজেলা ছিল না, এটায় কিন্তু দুটো ফ্লাজেলা চলে এলো। ঠিক আছে, নেক্সট হচ্ছে এদের যে বহিঃপৃষ্ঠ সেটা সেলুলোজ দ্বারা তৈরি। ক্লিয়ার হয়েছে আশা করি? ওকে, চলো নেক্সট পরেরটায় যাব আমরা। নেক্সট হচ্ছে আমাদের ইউগ্লিনয়েড। ঠিক আছে, এরা কিন্তু স্বাদু জলের বাসিন্দা, এদেরকে বদ্ধ বা জমা জলে দেখা যায়। মনে রাখবে আগের বার তোমরা সমুদ্রের জলেও দেখতে পাচ্ছিলে, কিন্তু এরা ইউগ্লিনয়েড কিন্তু মেনলি স্বাদু জলের বাসিন্দা। ঠিক আছে, বদ্ধ বা জমা জলেও এদেরকে পাওয়া যায়। এদের কোষ প্রাচীরে কিন্তু কী থাকে, প্রোটিন সমৃদ্ধ এক প্রকারের স্তর দেখা যায়, মানে এদের কোনো কোষ প্রাচীর থাকে না। মনে রাখবে ইউগ্লিনয়েডদের কিন্তু কোনো কোষ প্রাচীর থাকে না, তার পরিবর্তে কী থাকে, এক ধরনের প্রোটিন সমৃদ্ধ স্তর দেখা যায়, যাকে পেলিকল বলে। এটা ইম্পর্টেন্ট পয়েন্ট, তোমরা দেখতে পেলে যে এদের সঙ্গে প্রাণীদের মিল আছে, কারণ প্রাণীদেরও কিন্তু কোষ প্রাচীর থাকে না। ঠিক আছে, প্রাণীদের সঙ্গে মিল কেন, এদের কোষ প্রাচীর থাকে না, এদের কোষ পর্দা কথা আলাদা, কিন্তু এদের ওপরে এক ধরনের প্রোটিন সমৃদ্ধ স্তর দেখা যায়, সেটা হচ্ছে তোমাদের পেলিকেল। ঠিক আছে, এবং পেলিকেলের উপস্থিতির কারণে এদের দেহ কিন্তু নমনীয় হয়। এদের দুটো ফ্লাজেলা আছে, একটা ছোট একটা লম্বা। এরা কিন্তু সূর্যালোকের উপস্থিতিতে সালোক সংশ্লেষ করতে সক্ষম, আবার এরা কিন্তু প্রিডেটরও হয়। প্রিডেটর মানে কি, শিকারী প্রাণীও হয়। ঠিক আছে, খাবারকে ধরে খেয়ে নিতে পারে। নেক্সট হচ্ছে জীব শিকার করে এবং পুষ্টি সমাধান করে। নেক্সট হচ্ছে মজার বিষয় হলো ইউগ্লিনয়েডদের দেহে উপস্থিত রঙ্গক পদার্থ কিন্তু উন্নত উদ্ভিদ দেহে উপস্থিত রঙ্গক পদার্থের মতোই। ঠিক আছে, উদাহরণ হচ্ছে ইউগ্লিনা, ইউগ্লিনয়েড এক্সাম্পল হচ্ছে ইউগ্লিনা, অর্থাৎ এতে কিন্তু ক্লোরোফিল এ কে পাওয়া যায়। ঠিক আছে, তোমরা যে রঙ্গক দেখো ক্লোরোফিল, ঠিক আছে, সেটা হচ্ছে ক্লোরোফিল এ, এতে কিন্তু ক্লোরোফিল এ পাওয়া যায়। ওকে, আর জিনিস মাথা রাখবে, ইউগ্লিনার কিন্তু এই চোখের মতো একটা পার্ট হয়, এটা চোখ নয়, কিন্তু আলোকে অনুসরণ করার জন্য এদের আই লাইক স্ট্রাকচার থাকে, এই যে কালো করে, যেটা এখানে লেখা নিয়ে তোমাদের বলে দিলাম। ওকে, ইম্পর্টেন্ট জিনিস কি, এদের প্রাণীদের সঙ্গে মিল পাওয়া যায়, কারণ এদের কোনো কোষ প্রাচীর থাকে না। 2 নম্বর ইম্পর্টেন্ট মিল কি, এদের পেলিকেল থাকে, প্রোটিন সমৃদ্ধ একটা স্তর থাকে, এবং এরা কিন্তু সালোক সংশ্লেষে সক্ষম হয়। পরেরটায় চলো। নেক্সট হচ্ছে তোমাদের স্লাইম মোল্ড। দেখো স্লাইম মোল্ড আমি তোমাদের একটু আগে বলেছিলাম এদের ব্যবহার কেমন, ফাঙ্গাসের মতো। ঠিক আছে, ফাঙ্গাস হচ্ছে মৃতজীবী, এরাও কিন্তু অনেকটা ফাঙ্গাসের মতোই বিহেভ করে, কারণ এরা দেখতে পাচ্ছ
মৃতজীবী প্রোটিস্ট, ঠিক আছে। পচনশীল বিভিন্ন উদ্ভিদের কাণ্ড, পাতা ইত্যাদির ওপরে কিন্তু এরা বাস করে এবং পচনশীল জৈব পদার্থ থেকে কী করে, জৈব পদার্থ সংগ্রহ করে। দেখো একটা জিনিস বলি, এনসিইআরটির যে তোমাদের যে পার্ট, ঠিক আছে, এর বাইরেও কিন্তু অনেক জিনিস আছে। যেমন এরা এক ধরনের দশা তৈরি করে যাকে প্লাজমোডিয়াম বলা হয়, যেটা লেখা আছে, কিন্তু প্লাজমোডিয়ামের ব্যাখ্যা এখানে দেওয়া নেই। তুমি একটা জিনিসকে পড়লে কিন্তু যদি ব্যাখ্যা না পাও তাহলে খুব গণ্ডগোল, ঠিক আছে। এবার এই ছোটো ক্লাসে ব্যাখ্যা দেওয়াটা পসিবল হয় না। এবার অনেকে কি করে, এই যে তোমাদের এনসিইআরটি বুকস আছে, ঠিক আছে, যেটা কিনা একটা পাবলিক সম্পত্তি বলতে পারো। তোমরা ত্রিপুরা বোর্ডের লেখো, জাস্ট সার্চ করো ত্রিপুরা বোর্ড এনসিইআরটি বুক, এইটা বলে অনেকবার অনেক ভিডিওতেই বলেছি, গুগলে সার্চ করলে তোমরা টোটাল বইটাকে বাংলায় পেয়ে যাবে। মানে ক্লাস 1 থেকে ক্লাস 12 অবধি যা যা বই আছে প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ ভাগ করে করে বই দেওয়া আছে। তোমাদের ওয়ানে তো আর ফিজিক্স কেমিস্ট্রি থাকবে না, ঠিক আছে, ওয়ানের যে বিজ্ঞান বা ওয়ানের যে জিনিস সেগুলো সব দেওয়া আছে, সেরকম 9-এর বিজ্ঞান, ইতিহাস, ভূগোল সব দেওয়া আছে। ওখান থেকে নিয়ে নিজেদেরকে একটু পড়ে ফেলতে হবে। আমি তো বুঝিয়ে দিচ্ছি, এরপর তোমার রিভিশন দিলেই হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস দেখো, একটা জিনিস বলি, সেটা হচ্ছে স্লাইম মোল্ডের দুটো দশা পাওয়া যায়। একটা হচ্ছে স্লাইম মোল্ডের প্লাজমোডিয়াম দশা পাওয়া যায়, আর স্লাইম মোল্ডের স্পোর দশা পাওয়া যায়, রেণু দশা পাওয়া যায়। যখন নর্মাল ভালো সিচুয়েশানে এরা থাকে তখন এরা প্লাজমোডিয়াম দশার মধ্য দিয়ে যায়, আর যখন এরা খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে থাকে তখন এদের প্লাজমোডিয়াম দশা এটা চালাতে পারে না। কেন? দেখো, তোমার পরিবারে যদি 2 জন থাকে, তুমি চাল, রেশন, গম এনে তুমি তাদেরকে খাওয়াতে পারবে, কিন্তু তোমার পরিবারে যদি 10 জন হয়ে যায় আর তার দায়িত্ব যদি তুমি নাও, তাহলে ডেফিনেটলি তোমার চালাতে অসুবিধা হবে। আর বিশেষ করে যদি তোমার অর্থনৈতিক সমস্যা থাকে তাহলে আরও সমস্যা হবে। তো এদের অনুকূল পরিবেশ মানে এদের যখন অর্থনৈতিক অবস্থা ভালো তখন এরা বডিকে টেনে বিশাল বড় করে দেয়, যেটাকে আমরা প্লাজমোডিয়াম বলি, ঠিক আছে। প্লাজমোডিয়াম কিন্তু বেসিক্যালি কোনো জীব নয়, স্লাইম মোল্ডের একটা বেসিক দশা যাদেরকে প্লাজমোডিয়াম বলা হয়, ঠিক আছে। কিন্তু যখন খারাপ পরিস্থিতি তখন ওই দশা অত বড় করে ফেলেছে বডিকে, এবার কী হবে, এবার তার পুষ্টি পাচ্ছে না, তখন কি করে এরা রেণু বা স্পোর তৈরি করে, এবং ওই স্পোর যখন পরিস্থিতি আবার ভালো হয় তখন ওই থলে থেকে ফেটে বেরিয়ে আসে এবং এরা কিন্তু বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায়, গিয়ে কিন্তু এরা কি করে, আবার কিন্তু ওই প্লাজমোডিয়াম তৈরি করে। এইভাবে এরা কাজ করে বিশেষ করে, ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস, রেণুগুলো কিন্তু প্রচণ্ড শক্ত কোষ প্রাচীরের মধ্যে থাকে এবং সেটা প্রকৃত কোষ প্রাচীর, মানে এই কোষ প্রাচীরগুলো বেসিক্যালি কিন্তু সেলুলোজ দিয়ে তৈরি হয়, ঠিক আছে। প্রকৃত কোষ প্রাচীর উদ্ভিদের দেখা যায় সেলুলোজ দিয়ে তৈরি হয়, ঠিক, এবং শক্ত কোষ প্রাচীর দিয়ে তৈরি হয়, এবং যে কারণে মনে রাখবে এরা কিন্তু প্রচণ্ড প্রতিরোধক্ষম হয় এবং প্রতিকূল পরিবেশেও কিন্তু বেঁচে থাকতে পারে। আর রেণুগুলো কিন্তু বায়ু প্রবাহের মাধ্যমে ছড়িয়ে পড়ে, জলপ্রবাহিত নয়, জলের দ্বারা নয়, বায়ুর দ্বারা ছড়িয়ে পড়ে। ক্লিয়ার হয়েছে আশা করি। চলো নেক্সট, পরেরটাতে। নেক্সট হচ্ছে তোমাদের প্রোটোজোয়ান্স। প্রোটোজোয়ান্সে আমি যেমন বললাম এদেরকে আদ্য প্রাণী বা আদি প্রাণী বলা হয়। প্রোটো শব্দের অর্থ আদি, জোয়ান মানে প্রাণী, ঠিক আছে। প্রোটোজোয়ানরা কিন্তু মেজরলি পরভোজী হয় এবং এদের সঙ্গে প্রাণীদের মিল থাকে, কারণ এরা কিন্তু শিকারী জীবী হয় বা পরজীবী হয়। 3টে জিনিস হয়, পরভোজী মানে হেটেরোট্রপিক, শিকারী জীবী মানে প্রিডেটর, পরজীবী মানে প্যারাসাইট হয় এরা, ঠিক আছে। এবং এরা প্রাণীকুলের আদি পূর্বপুরুষ বলে গণ্য করা হয় এদেরকে, ঠিক আছে। এদের 4টে গোষ্ঠী আছে। একটা হচ্ছে অ্যামিবয়েড প্রোটোজোয়া, বেসিক্যালি অ্যামিবয়েড প্রোটোজোয়ার এক্সাম্পল হচ্ছে অ্যামিবা, ঠিক আছে। আচ্ছা, তোমরা আমার যারা ফ্রি ক্লাস দেখো, অ্যামিবা সম্পর্কে আমি ওখানে ডিটেলে 2টো জিনিস বলেছিলাম, ঠিক আছে। তো চলো সেই স্লাইডটাকে আরেকবার টেনে আনি, আচ্ছা এখানে কী আছে সেটাকে বলে নিই তারপরে। এরা হচ্ছে মিষ্টি জলেও বাস করতে পারে, সমুদ্রেও বাস করতে পারে, বা স্যাঁতস্যাঁতে মাটিতেও এরা বাস করতে পারে। মানে এরা জলবাসী এবং স্থলবাসী 2 ধরনেরই হতে পারে, কারণ স্থলবাসী হলে তবেই তো মাটি পাবে, তাই না। নেক্সট হচ্ছে খাদ্য সংগ্রহ করার জন্য এদের সুডোপোডিয়া থাকে, যে ক্ষণপথ, দেখো বলে দিই অ্যাকচুয়ালি, চলো এই স্লাইডটা আনি তাহলে বেটার বুঝতে পারবে। জাস্ট এ মিনিট, এই স্লাইডটাকে একটু ভালো করে খেয়াল করো, এটা তোমাদের রেলে পড়া প্রশ্ন। এখানে আমি অনেক কিছু বলেছিলাম যে অ্যামিবা ড্যাশের দ্বারা খাদ্য গ্রহণ করে, ঠিক আছে। মনে রাখবে অ্যামিবার 2টো জিনিস থাকে, এক হচ্ছে অ্যামিবা, এই যে দেখতে পাচ্ছি এখানে বলা রয়েছে, এক তো অ্যামিবা সুডোপোডিয়ার মাধ্যমে খাদ্য গ্রহণ করে বা ছদ্মপা, তার মাধ্যমে খাদ্য গ্রহণ করে। এই যে 2টো দেখতে পাচ্ছি, এখানে একটা বেরিয়েছে আর এখান দিয়ে দেখাচ্ছি এখানে একটা বেরিয়েছে, এই 2টো হচ্ছে তোমাদের ছদ্মপা, এই একটা আর এই একটা, এই 2টো হচ্ছে ছদ্মপা। এই ছদ্মপাগুলো কী করে, খাবার দেখলে তার চারপাশে এরকম জড়িয়ে ধরে এবং ধরে খাবারটাকে কী করে, দেহের মধ্যে ঢুকিয়ে নেয়। এটা হচ্ছে ছদ্মপা দিয়ে অ্যামিবা খেতে পারে। এছাড়াও অ্যামিবা কিন্তু দেহ ত্বকের মাধ্যমেও কিন্তু কী করতে পারে, চারপাশে যে জল আছে সেই জলকে কিন্তু অ্যামিবা দেহের মধ্যে নিতে পারে, ঠিক আছে। এই যে ফ্যাগোসাইটোসিস পদ্ধতি, এইরকম আরেকটা পদ্ধতি আছে যেটাকে বলা হয় পিনোসাইটোসিস।
যেটা হচ্ছে এটা যদি কঠিন হয় তখন তাকে শরীরের মধ্যে নেওয়াকে ফ্যাগোসাইটোসিস বলে, আর তরলকে শরীরের মধ্যে নিলে তাকে আমরা বলি পিনোসাইটোসিস। এই দুই টাইপকে মিলে হয় এন্ডোসাইটোসিস। আরেকটা হয় এক্সোসাইটোসিস, অর্থাৎ যখন তুমি কোষীয় অবস্থায় কোনো রেচন করছো তখন তোমাকে বলা হয় এক্সোসাইটোসিস। তোমরা জানো যে অ্যামিবা হচ্ছে এককোষী ইউক্যারিওটিক, যেহেতু প্রোটিস্টার মধ্যে আছে এককোষী ইউক্যারিওটিক, এককোষী তো বটেই। তার মানে কী হয়, এরা কী করে, এরা কোষীয় অবস্থায় রেচন করে, এটাকে বলা হয় এক্সোসাইটোসিস, অর্থাৎ দেহের বাইরে, কোষের বাইরে বেসিক্যালি এখানে কোনো কিছুকে নিক্ষেপ করা। ওকে, এবং এরা কিন্তু বডি সারফেসে সাইটোপ্লাজমের মাধ্যমে মানে ডিফিউশনের প্রক্রিয়ায় কিন্তু সাইটোপ্লাজমে কিন্তু কী নেয়, খাবার নিতে পারে। ঠিক আছে, এরা এককোষী ইউক্যারিওটিক এবং এরা প্রোটিস্টার মধ্যে হয়। ঠিক আছে, প্রোটিস্টা ইম্পর্টেন্ট পয়েন্ট, প্রোটিস্টার মধ্যে যে প্রোটোজোয়া আছে তার মধ্যে হচ্ছে অ্যামিবা থাকে। তো এখানে অ্যান্সার তোমাদের ছিল সমগ্র দেহতল। এটা তোমাদের এনসিইআরটিতে কিন্তু এই সমগ্র দেহতল নিয়ে কিছু লেখা নেই, অথচ সেখান দিয়ে কিন্তু রেল প্রশ্ন দিয়েছে। তার মানে বুঝতে পারছো এনসিইআরটির বাইরে, বিশেষ করে এই ত্রিপুরা বোর্ডের এনসিইআরটির বাইরে কিন্তু আমাদের পড়তে একটু হবে। ক্লিয়ার হয়েছে আশা করি। চল নেক্সট, পরের পার্ট দেখো। আরও কিছু জিনিস লেখা আছে যে সমুদ্রে যে অ্যামিবা থাকে, ঠিক আছে, সমুদ্রে, এটা বেসিক্যালি অ্যামিবার জন্যই বলা হয়েছে, সমুদ্রে অ্যামিবা থাকে তাদের গায়ে কিন্তু এরকম সিলিকার খোলস দেখা যায়, কারণ সিলিকা বেসিক্যালি তাদেরকে অতিরিক্ত লবণ থেকে বাঁচায়। ঠিক আছে, কিছু কিছু অ্যামিবা আছে যারা পরজীবী হয়, যেমন অ্যান্টামিবা হিস্টোলাইটিকা, এটার ফুল ফর্ম হচ্ছে অ্যান্টামিবা হিস্টোলাইটিকা। ঠিক আছে, এরা কিন্তু আমাদের শরীরে ডায়রিয়া তৈরি করে। কি তৈরি করে? ডায়রিয়া রোগ তৈরি করে। ঠিক আছে, ডায়রিয়া রোগ তৈরি করে। ফ্লাজেলা বিশিষ্ট প্রোটোজোয়াকে আমরা বলি, জাস্ট এ মিনিট, হ্যাঁ ফ্লাজেলেট। আচ্ছা, এটা তোমাদের ওই একই প্যারার মধ্যে ঢুকিয়ে দিয়েছে, তবে বলি এটা হচ্ছে আলাদা, এই পার্টটা হচ্ছে আলাদা। এই পর্যন্ত হচ্ছে অ্যামিবা ছিল, এই অ্যান্টামিবা পর্যন্ত অ্যামিবা ছিল। এবার হচ্ছে ফ্লাজেলেট। আমি একটু আগে তোমাদের বলেছি একটা বিশেষ ধরনের হয় যাদেরকে আমরা ফ্লাজেলেট বলি। এ দেখো, ফ্লাজেলেটেড প্রোটোজোয়ানদের বলা হয় ফ্লাজেলেট, যাদের ফ্লাজেলা থাকে। ঠিক আছে, এরা বেসিক্যালি স্বাধীনজীবীও হতে পারে। স্বাধীনজীবী মানে কিন্তু সবুজই নয়। স্বাধীনজীবী শব্দের অর্থ হচ্ছে এরা নিজেরা অন্যের দেহে ঢুকছে না। ঠিক আছে, ফ্রি লিভিং, নিজেরা অন্যের দেহে ঢুকছে না, এবং কী করে এরা খাদ্যকে গ্রহণ করছে, মানে বিভিন্ন শিকারের মাধ্যমে খাদ্য খাচ্ছে। ফ্লাজেলা আছে, তার মানে কোনো খাদ্যকে টেনে এরা মুখের মধ্যে ঢোকাতে পারে। ঠিক আছে, তো এরা হচ্ছে তোমাদের ফ্লাজেলেটেড প্রোটোজোয়ান। এরা স্বাধীনজীবী মানে সবুজই নয়, কিন্তু মাথা রাখবে সবুজী আর স্বাধীনজীবীর মধ্যে পার্থক্য আছে। ঠিক আছে, সবুজীরা স্বাধীনজীবী হতে পারে, কিন্তু সব স্বাধীনজীবী সবুজই নয়। স্বাধীনজীবী বলতে যারা সালোকসংশ্লেষ করে না, অথচ অন্যের দেহে ঢোকে না, পরজীবিতা পালন করে না, তাদেরকেও স্বাধীনজীবী বলা হয়, অর্থাৎ প্যারাসাইট নয় যারা। ঠিক আছে, অর্থাৎ এরা স্বাধীনজীবীও হতে পারে, আবার পরজীবীও হতে পারে, অর্থাৎ এরা ফ্রি লিভিংও হতে পারে, আবার প্যারাসাইট এই ধর্মীয়তাও পালন করতে পারে। প্যারাসাইট মানে কি? অন্যের দেহে ঢুকবো, তাকে নষ্ট করব, করে তার থেকে পুষ্টি নিয়ে নেবো। এদের দেহে ফ্লাজেলা থাকে, তো এই জন্যই নাম ফ্লাজেলেটেড। নেক্সট হচ্ছে একটা ঘুমজ্বর সৃষ্টিকারী রোগ আছে, যেটা ট্রাইপ্যানোসোমা গাম্বিয়েন্সিস। ঠিক আছে, এটা অ্যান্টোমিবা হিস্টালাইটিকা, অ্যান্টিমিবা হিস্টালাইটিকা। আর এটা হচ্ছে ট্রাইপ্যানোসোমা গাম্বিয়েন্সিস বলে এক ধরনের এই পরজীবী আছে। তার মানে তোমাকে যদি বলে ট্রাইপ্যানোসোমা এক প্রকারের কি, তোমরা কি বলবে? ট্রাইপ্যানোসোমা এক প্রকারের কিন্তু প্রোটোজোয়া, আর প্রোটোজোয়ারা কিন্তু প্রোটিস্টাই হয়। তো এরা এক ক্ষেত্রে প্রোটিস্টা, কারণ প্রোটিস্টাই এদের মূল রাজ্য, আর তার মধ্যে এরা প্রোটোজোয়ার অন্তর্ভুক্ত। ঠিক আছে, তো পরীক্ষা পড়তে পারে ট্রাইপ্যানোসোমা কি, এটা কিন্তু ঘুমজ্বর তৈরি করে, এবং এটা প্রোটিস্টা মানে প্রোটোজোয়া বেসিক্যালি। নেক্সট দেখো, যেমন ফ্লাজেলেটেড প্রোটোজোয়া আছে, তেমন সিলিয়েটেড প্রোটোজোয়া আছে। ফ্লাজেলাগুলো একটু বড় হয়, সিলিয়াগুলো একটু ছোট হয়। যাদের ফ্লাজেলা থাকে না কিন্তু সিলিয়া থাকে, তাদেরকে আমরা বলি সিলিয়াযুক্ত প্রোটোজোয়া বা সিলিয়েট। তাদেরকে কী বলা হয়? শর্ট ফর্মে সিলিয়েট বলা হয়, LIAT, সিলিয়েট বলা হয় তাদেরকে। ঠিক আছে, সিলিয়েট, এটা ফ্লাজেলেট, এটা সিলিয়েট। তো এরা জলজ, এবং দেহে হাজার হাজার সিলিয়ার উপস্থিতি অনুভব করা যায়, এবং এই সিলিয়া সঞ্চালনের মাধ্যমে এরা কিন্তু এক জায়গা থেকে অন্য জায়গায় যায় বা খাবারকে মুখের মধ্যে আনে। এদের না আমাদের যেটা মুখ থাকে, এদের কিন্তু দেহে এক ধরনের নালী বা গালেট দেখা যায়, যেটা মুখের মতো। ঠিক আছে, যেটা কোষীয় তল দিয়ে বাইরে উন্মুক্ত হয়, মানে এদের যে তল আছে সেই তলে এরকম একটা মুখ, এই যে গালেট, এটাকে আমরা কি বলছি? গালেট। ঠিক আছে, কী থাকে এখানে? গালেট থাকে, এরকম দেখতেই হয় বেসিক্যালি। এবং এদের দেহে হাজার হাজার কী থাকে, আমি তো এখানে কয়েকটাই আঁকতে পারছি। হাজার হাজার কী থাকে? সিলিয়া থাকে। ঠিক আছে, এই সিলিয়ার মাধ্যমে এরা কী করে? কোষের কাছে যায় এবং তাকে এই ছিদ্রের কাছে নিয়ে আসে, যেটা মুখছিদ্র বলতে পারো, তার মধ্যে এটা ঢুকিয়ে নেয়। ঠিক আছে, এবং এরা দেখতে পাচ্ছ সেটাই বলা আছে, সারি সারি সিলিয়া সমন্বিত চলনের মাধ্যমে জলসহ খাদ্যনালী বা গালেট দিয়ে এরা খাবারকে প্রকাশ করে, মানে খাবারকে প্রবেশ করায়, এবং সিলিয়া চলনের ফলেই এরা জল থেকে খাদ্য সংগ্রহ করতে পারে। এক্সাম্পল কি? প্যারামেসিয়াম। দেখো, ওটা ট্রাইপ্যানোসোমা, এটা হচ্ছে প্যারামেসিয়াম।
প্যারামেসিয়াম কিন্তু সিলিয়েটেড প্রোটোজোয়া, নট ফ্লাজেলেটেড প্রোটোজোয়া, মাথায় রাখবে এটা। ক্লিয়ার হলো আশা করি? চলো নেক্সট পরেরটা। আচ্ছা, এরপর লাস্ট পার্ট আমাদের যেটা আছে সেটা হচ্ছে স্পোরোজোয়ান। ওকে, অর্থাৎ যাদের স্পোর দেখা যায়, যাদের দশায়, যাদের জীবদ্দশায় তুমি স্পোর দশা দেখতে পাবে, ঠিক আছে, স্পোর, তাদেরকে বলা হয় স্পোরোজিয়ান। কি দেখতে পাবে? স্পোর দশা দেখতে পাবে। এবং এই স্পোর দশা কিন্তু ক্ষতিকারক হয়। যেমন এই যে প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম, এর ফুল অর্থ হচ্ছে প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম, এটা হচ্ছে ম্যালেরিয়ার পরজীবী এবং এরা পরজীবিতাই হয়। প্রোটোজোয়ানগুলো পরজীবী হয় মেনলি, ঠিক আছে, স্বাধীনজীবী তো হয়ই, প্লাস পরজীবী, বেশিরভাগ পরজীবী হয়। বিশেষ করে স্পোরোজোয়ান যারা হয় তারা কিন্তু 99% পরজীবী হয়। এবং এদের মধ্যে একটা হচ্ছে প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম, যারা হচ্ছে আমাদের ম্যালেরিয়া রোগের জীবাণু, এবং এরা কিন্তু ম্যালেরিয়া রোগ তৈরি করে। এদের তিনটে দশা বেসিক্যালি দেখা যায়। একটা হচ্ছে মশার শরীরে থাকে, এরা মশার লার্ভায়, তখন এটা মশা দশা। এরপরে এরা কিন্তু আমাদের যকৃতে আসে, তখন তাকে লিভার দশা বলা যায়। তারপরে এরা আমাদের লোহিত কণিকায় আসে, যেটাকে ব্লাড ফেজ বা লোহিত কণিকা দশা বলা হয়, ঠিক আছে। এইভাবে এরা কিন্তু কাজ করে। এটা নিয়ে আমি তোমাদের ডিটেলে আমার যে পেড আছে তাতে পুরোটা বলেছি কীভাবে কাজ করে, ঠিক আছে। লাস্ট ভিডিও দেখে নিও, যারা পেডে স্টুডেন্ট হয় তারা দেখতে পারো। তো পুরোটা দেখো, ব্যাখ্যা করাটা ইম্পর্টেন্ট হয়, ঠিক আছে। পড়ুক আর না পড়ুক, টোটাল জ্ঞান রাখাটা দরকার। ওকে, কারণ পরীক্ষার সময় গিয়ে মনে রাখবে, যদি প্রশ্ন ঘুরিয়ে দেয় তখন ওই যে আলোচনা করে রেখেছি ওইটাই ইম্পর্টেন্ট। কালকে একজন আমাকে ফোন করেছিল, মানে আমি ছিলাম তখন, ধরেছিলাম, তো আমি তাকে একটা জিনিস বললাম, সায়েন্স পড়ার একটা ইম্পর্টেন্ট জিনিস শুনে নাও। তোমরা অনেকে তো বলো স্যার কীভাবে পড়বো, এই জিনিসটা বলো না। তো মনে রাখবে, সায়েন্স পড়ার ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে তথ্য পাওয়া, আর তথ্যকে গাঁতিয়ে খাতায় লেখা নয়। সায়েন্স পড়তে গেলে তোমাকে যেটা করতে হবে, যা তুমি পড়লে সেটাকে নিয়ে চিন্তা করতে হবে। এটা হচ্ছে ইম্পর্টেন্ট পয়েন্ট, ঠিক আছে। এইটাই হচ্ছে ইম্পর্টেন্ট পয়েন্ট। যা তুমি পড়লে তাকে নিয়ে চিন্তা করতে হবে। তুমি যদি সেটা নিয়ে একটু না ভাবো, খানিকক্ষণের জন্য হলেও অন্তত সেটা নিয়ে একটু মাথায় চর্চা করতে হবে। খাতায় তো চর্চা করলে, এই যে আমি বললাম তুমি পিডিএফ পেলে লিখে নিলে, করে পড়লে। আমার এক বন্ধু ছিল যে এরমভাবে পড়তো। এই গোষ্ঠীর এমন কিছু বৈশিষ্ট্য আছে যারা জীবের সমন্বয়ে গঠিত হয়, কমা, যাদের জীবনচক্রের মধ্যে কোনো দাঁড়ি, মানে সে দাঁড়ি, কমা ইত্যাদিগুলোকেও যেন মুখস্থ করতো। তো হুইচ ইজ ভেরি ব্যাড। যে কোনো সাবজেক্টে যদি তুমি এভাবে পড়ো তাহলে গণ্ডগোলে পড়ে যাবে। আর সায়েন্সের মতো সাবজেক্ট, বিশেষ ম্যাথের মতো সাবজেক্ট, ম্যাথও কিন্তু ইনফ্যাক্ট তুমি যদি জাস্ট খাতা কলমে করছো, করার পরে তুমি খাতাটা বন্ধ করে দিচ্ছ, তা কিন্তু নয়। ম্যাথ মানেই চিন্তা করতে হবে, সায়েন্স মানে তোমাকে চিন্তা করতে হবে, ঠিক আছে। তুমি যদি সেই জিনিসটা নিয়ে বেশি করে মাথায় না চিন্তা করো, তুমি কিন্তু সেটা পারবে না। পরীক্ষা হলে গিয়ে তুমি শর্টকাট করে গেলেও, অঙ্কের ক্ষেত্রে হোক আর সায়েন্সের ক্ষেত্রে হোক, কিছু একটা টিক্স নিয়ে গেলেও তুমি কিন্তু সেটাকে হজবল হয়ে যেতে পারে, একটা জায়গায় একটা টিক মেরে আসতে পারো, ঠিক আছে। এটা মাথায় রাখবে। সায়েন্স পড়ার ব্যক্তিগত জিনিসই হচ্ছে মেন জিনিস, মূল জিনিস হচ্ছে সেটা নিয়ে চিন্তা করা। পড়ে এবার চিন্তা করো যে এতে কী কী প্রশ্ন আসতে পারে। এই যে আমি এই ছোটো একটা জিনিস পড়লাম, থেকে কী কী প্রশ্ন আসতে পারে। মাইক্রোপ্লাজমা থেকে কী কী প্রশ্ন আসতে পারে। মাইক্রোপ্লাজমা থেকে আমাদের সবথেকে ছোটো কোষ কি পৃথিবীর, ক্ষুদ্রতম কোষ কি, মাইক্রোপ্লাজমা, ঠিক আছে। আর কি প্রশ্ন আসতে পারে, কোষপ্রাচীর থাকে না। তাহলে ব্যাকটেরিয়ার মধ্যে অন্তর্ভুক্ত অথচ কোষপ্রাচীর নেই এমন একটা জীবের নাম কি, মাইক্রোপ্লাজমা। তাহলে এইটা হলো আমার মাথায় চিন্তা এলো, থিসিস হলো, স্যার পড়ালেন, আমি চিন্তা করে দিলাম। তো এইটা হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস, বোঝা যাচ্ছে কী বললাম। আর পেড কোর্স তো রয়েছে, 99 রুপিস তোমরা ছাড় পাচ্ছ। তোমরা চাইলে একবার দেখতে পারো, দেখো খুব খেটে পড়ানো হচ্ছে, ওইটুকু রুপিস ইম্পর্টেন্ট হয়, ঠিক আছে, ওইটুকু রুপিস ইম্পর্টেন্ট হয়। আর মাথায় রাখবে, এই যে কোর্স আমাদের চলছে এটা কিন্তু টোটালি রেলের যত যা আছে সব কিছুকে কভার করে দেবে, ঠিক আছে। বেসিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড যে পার্টটা আছে ওই পার্টটা বাদ দিয়ে বাকি যা আছে, CBT 1 CBT 2 এর যত সায়েন্স পোর্শন আছে জেনারেল সায়েন্সের, সব তোমাদের কভার করে দেবে। ওকে, আর নিচে PDF তোমাদের দেওয়া নেই, তোমাদের লিঙ্ক আছে, টেলিগ্রামে জয়েন করতে পারো, আমাদের অ্যাপ ডাউনলোড করে রাখো, সেখানেও এই PDFটা তোমাদের দিয়ে যাবে। এমনি অ্যাপে আমরা এই ভিডিওটাকে অ্যাড করে দেবো আজকে। ওকে, থ্যাংক ইউ।